ট্যারোটি নাকি ব্ল্যাক ম্যাজিক করা যায় এটা আমি কেন বুঝতে পারছি না। আমার এক্স কি এখন আমাকে মনে রেখেছে? 99% একুরেসি ট্যারোটের ক্ষেত্রে মেনটেন হয়। ট্যারোটের ক্ষেত্রে আরেকটা বলা হয়, কার্ডটা যখন শাফলিং করছে আমরা বলি যে কোনো কার্ড বেরোতে পারে, বাট এখানে স্পিরিচুয়াল কিছু কানেকশন আছে। যখন যিনি শাফলিং করে উনি ওনার স্পিরিট গাইডকে যখন উনি কোশ্চেন করে তখন যে কার্ডগুলো বের হয় ওটাই তোমার এক্সাক্ট আনসার। যে কেউ কাজটা করতে পারবে না, না, না। তো এই ক্ষেত্রে কি নিজের মধ্যে স্পেশাল কোনো এনার্জিকে ঢোকানো এই ধরনের কোনো কাজ চলে তখন? এটা মনে করা হয় যে অ্যাস্ট্রোলজি, নিউমোলজি বা ট্যারোট তুমি ওদেরকে চুজ করতে পারো না যতক্ষণ না ওরা তোমাকে চুজ করবে। ট্যারোট দিয়ে আমরা বেসিক্যালি কি ধরনের প্রেডিকশন করতে পারবো? সাধারণত 3 রকমের প্রেডিকশন করা হয়। প্রথম যেটা সবাই করে বা যে কেউ মানুষ করতে পারে সেটা হচ্ছে ইয়েস নো প্রেডিকশন। আর দুটো কোশ্চেন দেখা হয়, একটা হচ্ছে ফিউচার প্রেডিকশন, একটা হচ্ছে পাস্ট প্রেডিকশন। আচ্ছা, আমাকে এই জিনিসটা একটু বোঝা। এই ধর আমরা যখন আমাদের পাস্ট লাইফ দেখছি সেটা তো কোনোভাবে বদলানো যাবে না। না, না, না। তাহলে আমার দেখে লাভটা কি? নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আর এই মুহূর্তে আমার স্টুডিওতে যিনি রয়েছেন তিনি দ্বিতীয়বারের মতন আমাদের স্টুডিওতে রয়েছেন সৌরদীপ সাহা। তোমাকে অনেক অনেক স্বাগত। নমস্কার দাদা, কেমন আছো? আমি ভালো, তুমি কেমন আছো বলো? আমি খুব ভালো আছি এবং গতবার আমরা যেই পডকাস্টটা করেছিলাম সেটার খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি এবং তারপরেই দ্বিতীয়বারের মতো তোমাকে আবার স্টুডিওতে ডেকে নিয়ে আসা। এবং আজকে আমাদের যেই টপিক সেটা হচ্ছে ট্যারোট নিয়ে। অনেকদিন ধরে আমাদের একটা প্ল্যান চলছিল এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো। তো সরাসরি যেই প্রশ্নটা করতে চাইবো যে এই ট্যারোট জিনিসটা কি? ট্যারোট হচ্ছে গিয়ে একটি মিথিক্যাল বলতে হচ্ছে গ্রিক মাইথোলজি বা ইজিপ্ট। প্রথমত ট্যারোটটা এসছে ইন দ্য ইয়ার 1760 থেকে, মানে আনুমানিক ধরা হয়, এটা নির্দিষ্ট কোনো সন নেই, বাট আনুমানিক ধরা হয় যে ইন দ্য ইয়ার 1760 থেকে ইজিপ্টের একটি কনসেপ্ট ছিল। ইজিপ্টে ছাপার কাজের মানে কিছু লোগোকে নির্দেশ করে অ্যাস্ট্রোলজি করা হতো ইজিপশিয়ানরা। আচ্ছা, ওরা যে লোগোগুলোকে ব্যবহার করতো অ্যাস্ট্রোলজিতে বা নিউমোলজিতে, যেগুলো যে লোগোগুলোকে ব্যবহার করতো ওটা দিয়ে যখন প্রেডিকশন করা হতো ওইটার থেকে, ওই কনসেপ্টটা থেকে ট্যারোটা এসছে। পরবর্তীকালে 1760 পরে এটা চলে যায় আমার গ্রিক মাইথোলজিতে, এবং গ্রিক মাইথোলজির উপরে বেস করে ওই সিম্বলগুলোকে, সিম্বলোলজির যে সিম্বলগুলোকে কালেক্ট করে এবং তাদের সাথে কিছু গ্রিক মাইথোলজিক্যাল কিছু ক্যারেক্টার এবং কিছু স্টোরিকে অ্যাড করে কিছু কার্ডসের আকারে প্রকাশ করা হয়। মানে আমাদের যেরকম তাসের কার্ডগুলো হয় অনেকটা এরকম কার্ড আর কি, কিছু কার্ডসের আকারে প্রকাশ করা হয়, ওইটা ট্যারোট কার্ড। আচ্ছা, তো এই কার্ডটা বেসিক্যালি করে কি, মানে আমরা কিভাবে এটা দিয়ে কাজ করি? অ্যাকচুয়ালি ওই কার্ডটাকে ট্যারোর অনেকগুলো ডেকস আছে। সাধারণত ট্যারোর যে কার্ডসের যে বান্ডেলগুলো থাকে এগুলোকে আমরা ডেক বলে থাকি। আচ্ছা, বেসিক্যালি 3টে মেজর ডেকস থাকে। একটা হচ্ছে রাইডার ডেক, একটা হচ্ছে অরাকেল ডেক, আর একটা হচ্ছে নিউমেরোলজিক্যাল ডেক বা কোশ্চেন আনসার ডেক থাকে। এক একজনের ক্ষেত্রে একদম টাইম ওয়ে ডেকও বলে থাকে অনেকে। মানে কে কোন ট্যারোটটা দিয়ে কাজ করবে এটা কি আলাদা আলাদা ডিফাইন করা হয়? না, এমন কোনো কথা নেই। মানে ধর তুই যদি কাজ করছিস তাহলে তুই তোর এই তিনটে দিয়েই কাজ করতে পারবি নাকি যে কোনো একটাকে তোর? আমি বেসিক্যালি রাইডার ডেক আমি নিজে পার্সোনালি ইউজ করি। এছাড়া আমি অরাকেল ডেকও আমার কাছে আছে, কিন্তু আমি নিজে পার্সোনালি রাইডার ডেকটাই কমফোর্টেবলি, বিকজ রাইডার ডেকটা অরিজিনাল ডেক। রাইডার ডেকের মধ্যে আরেকটি ডেক আছে ওশো, আমরা সবাই জানি ওশো ধর্মগুরু। ওশোর একটি ডেক আছে, ওশো জেন বলে একটি ডেক আছে। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো ডেক আছে। আচ্ছা, আমি ঢুকবো আস্তে আস্তে করে যে এই বিষয়টা কি, কিন্তু তার আগে একটুখানি এটা জানতে চাইছি যে তুই যে হিস্ট্রির কথাটা বললি, এখানে যে বিভিন্ন সিম্বলগুলো দিয়ে একটা প্রেডিকশনের গল্প তৈরি এসছে, এই গল্পটা অ্যাকচুয়ালি তৈরি হলো কিভাবে? মানে আমরা একটা পার্টিকুলার সিম্বল দিয়ে আমরা বলছি যে এরকম হলে এটা হতে পারে, এই বিষয়টা কিভাবে উঠে আসে? ইজিপ্টে আজ থেকে প্রায় 200-250 বছর আগে বা তারও আগে ইজিপ্টের যারা মানুষ ছিল তারা নেচারের পুজো করতো। আমরা সবাই জানি, বিকজ ইজিপ্টে তুমি যদি মাইথোলজি বা অন্যগুলো তুমি দেখো, ওখানে দেখবে সান, মুন, রাইট, হ্যাঁ, ডেজার্ট, রিভার, ওগুলোকে তারা পুজো করতো। এবার ইজিপ্ট যখন নিউমোলজির ক্ষেত্রে বা যখন কোনো অ্যাস্ট্রোলজি বা প্রেডিকশনের ক্ষেত্রে ওরা কি করলো, ওই যে নেচারের পুজোগুলো করতো ওই সিম্বলগুলো ওরা কালেক্ট করা শুরু করলো। ওই সিম্বলগুলোকে ওরা আমাদের যখন ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে আমি যদি চলে আসি, নাম আমাদের ডেট অফ বার্থ যখন আমরা বলে থাকি বা যাদেরকে আমরা বলি, তারা সেই ডেট অফ বার্থকে অঙ্কের মতো ক্যালকুলেট করেন, করে 9টা গ্রহকে বসান এবং ওই গ্রহের অনুসারে আমাদের সপ্তাহের দিনের নামগুলো থাকে। তো একইভাবে ইজিপশিয়ানরা তাদের মতো করে ওই সিম্বলগুলোকে বসিয়ে তারা একটি বিশেষ ধরন বা একটি সায়েন্টিফিক ওয়ে বের করেছিলেন, যেটার মাধ্যমে তারা মানুষের প্রেডিকশন করতেন বা ভূত ভবিষ্যৎ বর্তমান গণনা করতে পারতেন। আচ্ছা, পরবর্তীকালে ইজিপ্ট থেকে এটা গ্রিক মাইথোলজিতে চলে আসে এবং এটার থেকে
থেকেই ট্যারোটের উৎপত্তিটা হয়। ইন দ্য ইয়ার 1860 অ্যাপ্রক্স 1860 থেকে ওই সময়টা থেকে সেটা চলে আসে। ধরা হয়, এরও আগে হতে পারে, বাট ইন অ্যাপ্রক্সিমেটলি আমি যদি বলি 1800 থেকে 1860-র মধ্যেই গ্রিক মাইথোলজিতে চলে আসে। এবং গ্রিক মাইথোলজিটা তাদের যে মিথিক্যাল ক্যারেক্টার্সগুলো থাকে বা তাদের যে তন্ত্র তো সবখানেই আছে, ওদের ওইগুলোকে অ্যাড করে তারা ওই ট্যারো কার্ডের ডেক্সগুলো তারা তৈরি করে। তোর সঙ্গে পডকাস্টে বসলে এটা একটা সুবিধে কি, মানে আমার কোশ্চেন বেশি করতে লাগে না, মানে যেমন আমার ধর দ্বিতীয় কোশ্চেন যেটা ছিল এটার অ্যান্সারটা অলরেডি চলে এসছে এখানে, তো আমি এটাকে আর রিপিট করবো না আর কি। আমি যাচ্ছি ওই প্রশ্নটার মধ্যে আরেকবার ঢুকতে চাইছি, যেখানে তুই আমাকে বললি যে 3টে ডেক রয়েছে। এবার 3টে ডেকের মধ্যে তুই 3টাকে আমাকে একটু আলাদা আলাদা করে বোঝা যে কোনটার কি ফাংশন থাকে। বেশ, রাইডার ডেক, প্রথম ডেক হচ্ছে রাইডার ডেক। রাইডার ডেকের সাথে অনুশোচনটাও বলে দেবো। রাইডার ডেকে বেসিক্যালি 78টা কার্ডস আছে, ওকে, 22টা মেজর আরকানা কার্ডস। মানে তুই আমার পরের প্রশ্নগুলো একের সাথে উত্তর দিয়ে দিচ্ছিস, বুঝতে পারছি। আমি বেশি প্রশ্ন করব না। আচ্ছা ঠিক আছে, আমি না তুই তোর মতন করে বল, আমি খুব বেশি তোকে আর প্রশ্ন করব না আজকে। মানে বলটা আমি তোর দিকে ছুড়ে দিলাম, এবার তুই বলতে থাক। এ বাবা, এটা ঠিক না। যাই হোক, ট্যারোর 3টে ডেক আছে। একটা হচ্ছে রাইডার ডেক, অরাকেল ডেক, এবং আরেকটি যে টাইম ওয়ে ডেক আছে। এবার রাইডার ডেক ক্ষেত্রে দুটো, মানে একই ডেকে 78টা কার্ডস আছে, দুটো ভাগে ভাগ করা হয় কার্ডগুলোকে। মানে ডেক বলতে আমরা কি বুঝবো? বক্সের মতো বান্ডেলটা, পুরো বান্ডেলটা, যেখানে মানে 78টা যে কার্ড থাকে এটাকে একসাথে ডেক বলা হয়। ওকে, ওখানে দুটো ভিন্ন ধারার কার্ড আছে। একটা হচ্ছে মেজর আরকানা, একটা হচ্ছে মাইনর আরকানা। মেজর আরকানার মধ্যে 22টা কার্ড আছে এবং মাইনর আরকানার মধ্যে 56টা কার্ডস আছে। মেজর আর মাইনরের ডিফারেন্সটা কি? ওকে, মেজর আর মাইনরের যে ডিফারেন্সটা, মেজর আরকানাগুলোকে লাইফ টাইম প্রেডিকশন বলা হয়, এটা বলা হয়। এবং আরেকটা ব্যাপার, যে মেজর আরকানা যে সিম্বলসগুলো ইউজ করা হয়, এগুলো রীতিমতো স্পেসিফিক ন্যাচারাল সিম্বলসগুলোকে ইউজ করা হয়। একদম ন্যাচারাল যে সিম্বলসগুলো থাকে, স্টার, সান, মুন এটসেট্রা, এগুলো একদম ন্যাচারাল সিম্বলগুলোকে মেজর আরকানাতে ইউজ করা হয়। আচ্ছা। আর মাইনর আরকানাতে 56টা কার্ডস আছে। এই 56কে 4 দিয়ে ডিভাইড করা হয়। 14টা করে কার্ড থাকে, প্রত্যেকটা কার্ড এক একটা এলিমেন্টসকে রিপ্রেজেন্ট করে এবং ওটার সাথে আর অনেক, মানে দিশা এন্ড নাম্বারসের সাথে এটা কানেক্টিং চলে আসে। আচ্ছা, তো এইটা বললি তুই রাইডার ডেকের কথা। আর বাকি যে দুটো বললাম, অরাকেল ডেক্সের ক্ষেত্রে 56টা কার্ড থাকে। ভ্যারিয়াস অরাকেল ডেক্সের ক্ষেত্রে ভ্যারিয়াস কার্ড থাকে। যেমন ধরো, এখন অনেকগুলো ডেক্সে যেমন মহাকালী অরাকেল থাকে, স্পিরিট গাইড অরাকেল থাকে, আর অনেক রকমের ডেক্স আছে। এদের ক্ষেত্রে 32, 56 এরকম অড নাম্বার এবং ইভেন নাম্বারে কাউন্টিং এ থাকে, ঠিক আছে। আর ওশোজেন যে কার্ডটা থাকে, এখানে সবগুলো কার্ড সেম 78টাই থাকে, বাট একটা কার্ড এক্সট্রা থাকে, এটাকে দ্য ডিভাইন কার্ড বলা হয় ওশোজেনের ক্ষেত্রে। তো এই যে 78টা কার্ড তুই বললি, মানে 78টা নাম্বার, এটা কি কোনো স্পিরিচুয়াল কিছু নাম, মানে সিগনিফিকেন্স রয়েছে? একদম স্পিরিচুয়াল সিগনিফিকেন্স বলতে 22টা কার্ডকে আমি যদি বাদ দিই, ওটা প্রত্যেকটা সিঙ্গেল স্পিরিচুয়াল সিম্বলস অ্যান্ড মিনিং থাকছে। এটাকে যদি বাদ দিই, বাকি যে পরের যে 14টা করে যে আমার কার্ড রয়েছে, মানে 14টা করে 4টা স্যুট যেটাকে বলা হয় আমরা, এখানে 4টা এলিমেন্টস রয়েছে: ফায়ার, ওয়াটার, এয়ার অ্যান্ড আর্থ। আচ্ছা, ওকে। সো এই প্রত্যেকটা নির্দিষ্ট নাম আছে এবং ওই নামের অনুসারে, এবং ওই প্রত্যেকটা স্যুটের মধ্যে আবার একটু তফাৎ আছে। মেজর কার্ডগুলোকে বাদ দিলে স্যুট থাকে, এখানে প্রত্যেকটা স্যুটে মানে 14টা করে কার্ড থাকে। 1 থেকে 10 অবধি থাকছে নিউমোলজিক্যাল, মানে 1, 2, 3 এরকম করে 9টা বা 10টা কার্ড থাকছে, যেটাকে আমরা নিউমোলজিক্যালি আমরা কাউন্ট করছি। আর 11 থেকে 14 এগুলোকে আমরা বলি ফেস কার্ড বলা হয়। এখানেও কিছু স্পেসিফিক সিম্বলস অ্যান্ড বা কিছু স্পেসিফিক মিনিং থাকে, যেগুলোকে আমরা ইউজ করে থাকি বাই প্রেডিকশন বা কিছু কাজের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ওকে, আমি একবার একটু বেসিকে ঢুকবো। মানে ধর আমি যদি আমার নিউমারোলজি দিয়ে তোকে বলি যে আমার ডেট অফ বার্থটা দিলাম এবং তুই এটা কাউন্ট করলি, এবার ধর আমার আসলো 8, এবার 8 দিয়ে যা আছে এগুলো তুই আমাকে বললি, বা এইরকম হয়। ট্যারোটের ক্ষেত্রে ঠিক কিভাবে হয় বিষয়টা? মানে আমি তোকে ধর প্রশ্ন করলাম যে ধরো তুমি আমাকে বলো যে আমার ফিউচারটা কিরকম হবে, বা আমার চাকরির যোগটা কখন রয়েছে, ঠিক আছে, তো তখন তোরা এক্স্যাক্টলি কি করিস তখন? ট্যারোটের ক্ষেত্রে কার্ডটাকে ফার্স্টে শাফল করা হয়। ওকে, শাফল করার পর এটা থেকে প্রত্যেকটা যখন কিওর প্রেডিকশন হয়, প্রত্যেকটা প্রেডিকশন অনুসারে প্রত্যেকটা স্যুট অনুসারে কার্ড বের করা হয়। মানে স্যুট অনুসারে মিন্স দেখবে অনেক ট্যারো কার্ডের রিডাররা যারা আছে, কখনো 3টে কার্ড বের করে, কখনো 5টা কার্ড বের করে, কখনো। মানে এটা কি যে প্রশ্ন করছে, মানে ধর আমি প্রশ্ন করছি, আমিই তুলবো নাকি তুই তুলবি? আমি তুলতে পারি। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কিছু কিছু ক্ষেত্রে আমি তুলি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যিনি প্রশ্ন করছেন, মানে যে যার প্রশ্ন সে নিজেই কার্ডটা তুলছে, তখন আমি বলে দেবো হয়তো বা তুমি 3টে কার্ড তোলো বা 5টে কার্ড তোলো।
যে প্রশ্নকর্তা মানে তুমি যদি কোনো প্রশ্ন করে এবং আমার কাছে যদি কোনো প্রশ্ন করে থাকো, আমি তোমার প্রশ্ন উত্তরের উপরে বেস করে আমি 3টে বা 5টা বা 7টা বা 12টা এরকম স্প্রেড থাকে, বান্ডেল অফ স্প্রেড থাকে, ওই অনুপাতে আমি কার্ডগুলোকে বের করব এবং ওই কার্ডের রেফারেন্সে যে আনসারগুলো আসবে সেগুলো থাকবে তোমার রিয়েল আনসার। আচ্ছা, এই ক্ষেত্রে তো এটা তো একটা পারমুটেশন কম্বিনেশনের মতন হয়ে গেল বিষয়টা, মানে তুই যেই 3টে কার্ড তুলছিস ওই মুহূর্তে তোর যেটা মনে হলো এটা তো অন্য কিছুও হতে পারে, তখন তো রেজাল্টটা হয়তো বদলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে ট্যারোটের ক্ষেত্রে অ্যাকিউরেসি কতটা মেনটেইন হয়? ট্যারোটের ক্ষেত্রে এখনো অবধি আমার যতটুকু রিসার্চ ওয়ার্ক বা যেটাই বলো, 99% অ্যাকুরেসি ট্যারোটের ক্ষেত্রে মেনটেন হয়। ও তো লাইফ বয় সাবানের ক্ষেত্রে জীবাণুর ক্ষেত্রে কি থাকে, 99.9% জাম কিল হয়, 0.1 বাদ থাকে। 0.1 সিকিউরিটি কেউ নিতে চায় না, ভগবান ছাড়া কেউ নিতে চায় না। আমরা মোবাইল কিনলেও বলি 99.99% সাবান কিনলেও বলি না, তেমন না। বাট হ্যাঁ, ট্যারোটের ক্ষেত্রে অ্যাকিউরেসি এক্সাক্ট থাকে, বিকজ যখন তুমি কোনো স্প্রেড বের করছো, আচ্ছা ট্যারোটের ক্ষেত্রে আরেকটা বলা হয় যে কার্ডটা যখন শাফলিং করছে, আমরা বলি যে কোনো কার্ড বেরোতে পারে, বাট এখানে মানে স্পিরিচুয়াল কিছু কানেকশন আছে। যখন যিনি শাফলিং করে উনি ওনার স্পিরিট গাইডকে যখন উনি কোশ্চেন করে, তখন যে কার্ডগুলো বের হয় ওটাই তোমার এক্সাক্ট আনসার হয়। যেহেতু এই বিষয়টা তুই বললি যে স্পিরিট গাইড বা স্পিরিট কল করার একটা বিষয় থাকে, বা ধর যিনি তুলছেন ওনাকে যথেষ্ট স্পিরিচুয়াল পার্সন হতে লাগবে, আই থিঙ্ক যে কেউ কাজটা করতে পারবে না। তো এই ক্ষেত্রে কি নিজের মধ্যে স্পেশাল কোনো এনার্জিকে ঢোকানো বা এই ধরনের কোনো কাজ চলে তখন? স্পেশাল কোনো এনার্জিকে ঢোকানো বলতে হ্যাঁ, অবশ্যই তুমি যখন ট্যারোট রিডিং করছো তুমি একটু তো তোমাকে স্পিরিচুয়াল হতে হবে, বিকজ এটা মনে করা হয় যে অ্যাস্ট্রোলজি, নিউমোলজি বা ট্যারোট বা তুমি যে কোনো স্পিরিচুয়াল, তুমি ওদেরকে চুজ করতে পারো না যতক্ষণ না ওরা তোমাকে চুজ করবেন। আচ্ছা, এটা একটা মানে যখনই যারা শিখতে চায় বা যারা শেখান, তারা প্রত্যেকেই এই জিনিসটা মানেন যে এই জিনিসটার ক্ষেত্রে তোমাকে অ্যাকচুয়ালি ওই এনার্জিটা তোমাকে চুজ করে, নাকি তুমি এনার্জিটাকে চুজ করছো। ওকে, এটা একটা ব্যাপার আছে। আর কিছু কিছু ক্ষেত্রে তুমি যে বলে যে স্পিরিট ওটা কি তোমার মধ্যে এনার্জিটাকে এন্টার করছে কিনা, আমরা দেখতে পাই ঢাকের বাদ্যি বাজলি মানুষের ভর ওঠে। আমি ওই দিনও একটা জায়গায় বলছিলাম যে ঢাকের বাদ্যি বাজলে ভর ওঠে, ট্যারোটের ক্ষেত্রে ওরকম ভরটার কিছু নেই, বাট হ্যাঁ ওখানে তুমি এনার্জির সাথে তুমি কানেক্ট করতে পারবে। ওকে, বিকজ এনার্জি বলতে কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটা আমরা প্রত্যেকেই জানি। কিছু না আগে তুমি একটা ভিডিওতে তুমি বলেছিলে রুদ্রাক্ষের কথা, এবং ইটস ট্রু। আচ্ছা, এটা সত্যি তো, মানে আমি তো দেখছি যে রুদ্রাক্ষ আমি যখন রাখছি তখন ওটা ওরম ভাবে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে, যখন একটা পজিটিভ এনার্জি ফিল্ড আমরা এটাকে রাখছি। তো ট্যারোটের ক্ষেত্রে আই থিঙ্ক ওরম ভাবে কিছু একটা একদম ইলেকট্রোম্যাগনেটিক থাকবে, বিষয়টা এটা ওরম ভাবে কাজ করছে, একদম কাজ করে। তুমি রুদ্রাক্ষকে আমরা যদি বলি যে এনার্জি চেকিং হয় না, যারা আমি একদম সাইন্টিফিক ওয়েতে যদি কেউ চেক করতে চান, আমি বলতে পারবো যে ইউভি রেজেরও বিভিন্ন রকমের আলফা রেজ এন্ড গামা রেজ আছে। হ্যাঁ, তো কেউ যদি দেখতে চান যে আদৌ পজিটিভ বা নেগেটিভ বা কিছু আছে কিনা, রুদ্রাক্ষকে মিডলে পেন্ডুলামের মতো ঝুলিয়ে দাও, আশেপাশে কোনো ইউভি রেজে যে আলফা রেজটাকে রেখে দাও, তখন সে রাইট দিকে ঘুরবে, মানে ঘড়ির যেদিকে ঘুরে দিয়ে ঘুরবে। যদি গামা রেজ রেখে ক্লকওয়াইজ ঘুরবে, তুমি যদি গামা রেজ রেখে দাও তখন সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, বিকজ আলফা রেজ এবং গামা রেজের সাথে স্পিরিচুয়ালিটির যথেষ্ট কানেক্টেড আছে। আচ্ছা আচ্ছা, ওখানে কানেক্টেড আছে, মানে আমাদের বলা হয়। কিন্তু দেখ আমরা এই ধরনের রিল করেও ট্রোলড হই। যাই হোক, নেটিজেনদের কথা বলতে নেই। যাই হোক, পরের প্রশ্নতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে ট্যারোটের বিষয়টা, সেটা কি কোনো ধরনের ইনটিউশন কাজ করে বেশি, নাকি অভিজ্ঞতাটাতে থাকে বেশি? মানে আমি বলতে চাইছি যে কোনটাতে মানে থাকলে পরে তো রেজাল্টের অ্যাকুরেসিটা একটু বেশি আসবে আস্তে আস্তে করে। মানে এমন কি হয় যে প্রথম দিন তুই যেটা প্রেডিক্ট করলি ওইটা একদমই ঠিক ছিল, তারপরে আস্তে আস্তে যত কাজ করতে যাচ্ছিস সেটা আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে, হয়তো প্রেডিকশনের রেটটা আরও বেড়েছে? প্রথমত বলবো যে কোনো কাজ আমরা যত প্র্যাকটিস করি তার অভিজ্ঞতা বাড়ে, এটা সবার ক্ষেত্রে। এবার ট্যারোটের ক্ষেত্রে এই জিনিসটা কিছু কাজ করে, অবশ্যই কাজ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তোমার ইনটিউশন পাওয়ার বা স্পিরিচুয়াল এনার্জি, তুমি যদি আমি যখন মেডিটেশন করি, আমরা যখন প্রথম দিন মেডিটেশন করি আমরা খুব একটা বুঝতে পারি না, কিছুই বুঝতে পারি না, বসলে পা ঝিমঝিম করছে, গা হাত পা ঝিমঝিম করছে, একটা ব্যাপার থাকে। তার থেকেও বেশি কথা হচ্ছে বাইরে কি শব্দ হচ্ছে, সবগুলোই কানের ভিতরে আসছে। কিন্তু আমরা যত এটাকে নিয়ে একটু একটু রোজ একটু করে প্র্যাকটিস করছি, একটু বসছি, একটু মেডিটেশন করছি, আস্তে আস্তে আমরা মেডিটেশনটাকে বুঝতে পারছি এটা কি, বা আমাদের ভেতরেও যে একটা সাউন্ড আছে, আমাদের ভেতরেও যে একটা নাদ আছে, আমরা এটাকে শুনতে পাচ্ছি। নাদ আছে,
হ্যাঁ, ভেতরের যে ধ্বনিটাকে তো নাদই বলে, এবং তোমার চ্যানেলের নাম অবশ্যই নাদ। সেই কারণে আমি বাবা বললাম। তো ওই যে এটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল না। আমি কিছুই স্ক্রিপ্টেড বলছি না। তো এই যে ব্যাপারটা, যতদিন আমরা যত প্র্যাকটিস করব তত কিন্তু এটা সম্পর্কে বেশি জানবো বা বেশি বুঝবো। তবে হ্যাঁ, ট্যারোটের ক্ষেত্রে কিছু তো তোমার এনার্জি বা ইনটিউশন বা এটা কিন্তু খুব ম্যান্ডেটারি কাজ করে, ওকে। বিকজ ট্যারো ওয়ান কাইন্ড অফ সায়েন্স, অক্টাল সায়েন্সের। এবার এটার জন্য কি ধর তোর পার্টিকুলার কোনো প্লেসে বসে কাজটা করতে লাগবে, সাধনার মতন বিষয় কি এবার, নাকি যে কোনো জায়গাতে বসেই ইউ ক্যান প্রেডিক্ট? দেখো হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন বলে, যে সাধনার মতো পার্টিকুলার জায়গায় গিয়ে বসে করা যায় কিনা। এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে ট্যারো করতে হলে হিমালয়ে গিয়ে বসতে হবে, এমন কোনো কথা নেই। বাট হ্যাঁ, আমি বলবো মানে এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, রীতিমতো মেডিটেশন তোমাকে করতে হবে। মেডিটেশন বা স্পিরিচুয়াল যে প্র্যাকটিসেসগুলো থাকে রোজ একটু। এছাড়া যে কোনো জায়গায় বসে হ্যাঁ, ট্যারোটা তুমি যে কোনো করা যায়, বাট একটু ঠান্ডা মস্তিষ্কে। কারণ তুমি একটা কোলাহলপূর্ণ জায়গায় তুমি না মেডিটেশন করতে পারবে, না পুজো করতে পারবে, না তুমি কোনো স্পিরিচুয়াল কোনো কাজ করতে পারবে। ট্যারোটের ক্ষেত্রেও সেই জিনিসগুলো কাজ করে। ট্যারোট দিয়ে আমরা বেসিক্যালি কি কি ধরনের প্রেডিকশন করতে পারবো? সাধারণত 3 রকমের প্রেডিকশন করা হয়। প্রথম যেটা সবাই করে বা যে কেউ মানুষ করতে পারে, সেটা হচ্ছে ইয়েস নো প্রেডিকশন। আচ্ছা, ইয়েস নো। ইয়েস নো, যে কোনো কোশ্চেনের আনসার ইয়েস বা নো, দুটো প্রেডিকশন। আমার এক্স কি এখন আমাকে মনে রেখেছে? এটা প্রেডিক্ট করা যাবে? হ্যাঁ, দেখতে হবে। আমরা এটা দেখবো অন ক্যামেরা। অন ক্যামেরা? আমি ভাবলাম অফ ক্যামেরা। না, অফ ক্যামেরাতে অন্য কিছু। কারণ আমি জানি আমার এক্স এই পডকাস্টটা দেখতে চাই। নাইস কোশ্চেন। যিনি দেখছেন উনি কমেন্ট করবেন আবার। যাই হোক, তো হ্যাঁ, ইয়েস নো একটা থাকে। আর দুটো কোশ্চেন দেখা হয়, একটা হচ্ছে ফিউচার প্রেডিকশন, একটা হচ্ছে পাস্ট প্রেডিকশন। মানে তুমি যদি এখন কোনো ট্যারোট কার্ড রিডারকে তুমি যদি প্রশ্ন করো, বা আমাকে বা যাকেই তুমি প্রশ্ন করবে, তারা ইয়েস নো ছাড়া দুটো জিনিস দেখবেন। একটা হচ্ছে তোমার পাস্ট প্রেডিকশন, তোমার পাস্টে কি হয়েছিল, বা তোমার পাস্টের কোনো কাজের জন্য কি তোমার এখন ফিউচারে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা। আরেকটা হচ্ছে তোমার ফিউচার প্রেডিকশন। তবে হ্যাঁ, ট্যারোটের মাধ্যমে আরও 2-3টে জিনিস জানা যায়। এটা একটা হচ্ছে নিউমোলজি, বাস্তু, এবং আরও অন্যান্য বিষয় তুমি জানতে পারবে ট্যারোটের মাধ্যমে। আচ্ছা, আমাকে এই জিনিসটা একটু বোঝা। এই ধর আমরা যখন আমাদের পাস্ট লাইফ দেখছি বা ফিউচার দেখছি, যদি প্রেডিক্ট করিও, বা সেটা তো কোনোভাবে বদলানো যাবে না। যেমন ধর আমার পাস্ট, ওটাকে আমি কোনোভাবে বদলাতে পারবো না। এবং এখন ধর পাস্টের কোনো কারণে যদি আমার এখন কিছু কর্মফল ভোগ করতে হচ্ছে, তো সেটা করতেই হবে আমাকে। এটা থেকে আমি কিছু বেরিয়ে আসতে পারবো, মানে বের করতে পারবো না। তাহলে আমার দেখে লাভটা কি? মানে এটা কি জাস্ট একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে নিজের বোঝার জন্য যে আমার সাথে কেন বিষয়টা হচ্ছে? দেখো, মেন্টাল স্যাটিসফ্যাকশন তো একটা ব্যাপার আছে, ম্যাক্সিমাম মানুষের কাছে মেন্টাল স্যাটিসফ্যাকশন। কিন্তু মানে আমি যেটা আমার সব থেকে বড় মানে ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে আমরা পাস্টটাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু পাস্টে হয়তো এমন কিছু কাজ করলাম যার রিফ্লেক্ট এখনো আছে, ওই কাজের এফেক্টটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা তো একটা আমি পাস্টে পরীক্ষায় ভালো খারাপ মানে পড়াশুনো করিনি, আমার রেজাল্ট খারাপ হয়েছে, সেটা তো একটা ইয়ারের রেজাল্ট খারাপ হয়েছে, আরও তো 2 ইয়ার বাকি আছে। তো এখন তো পড়াশোনা করতে হবে। প্রেজেন্টে যদি পড়াশোনা করি, পরীক্ষা কি ফিউচারে কি ভালো রেজাল্ট করতে পারবো নাকি? তো ট্যারোট হচ্ছে ওই মিডিয়ানটা, যে তোমাকে পাস্ট অ্যান্ড ফিউচারের সাথে তোমাকে কানেক্ট করে, যে পাস্টে কী কী ভুল হয়েছিল, এখন তুমি কী কী ভুল তোমাকে ডিটেক্ট করে দেয়, এবং তুমি এটাকে শুধরে নিলে তুমি এটাকে ফিউচারে ঠিক করতে পারবে। বিকজ ট্যারো ইজ জাস্ট এজ এ পাথ, ও রাস্তাটা শুধু দেখিয়ে দেবে, চলা না চলে সবটা তোমার নিজের, সবটাই আমার নিজের উপর ডিপেন্ড করছে। রিসেন্টলি বিভিন্ন জায়গায় দেখছি, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে আর কি, বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন, তারা ধর এই রিসেন্টলি যুদ্ধের প্রেডিকশন আগে থেকে করছে, বা ধর আর্থকোয়েক হচ্ছে এটার প্রেডিকশন আগে থেকে করছে, কোথাও একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে ওটার প্রেডিকশন আগে থেকে করছে। আমরা অনেক কিছু কিন্তু প্রেডিক্ট করছি যে যুদ্ধ হবে, এই হবে, সেই হবে, কিন্তু কোনো ঘটনাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি না। যুদ্ধটাও হচ্ছে, ভূমিকম্পটাও হচ্ছে, লোকজনের ক্ষতি হচ্ছে। সেই ক্ষেত্রে আমি আগে থেকে জেনে জিনিসটাকে কিভাবে যাতে ক্ষতি না হয় বা জিনিসটাকে যাতে এড়ানো যায়, ওই বিষয়টাতে কিভাবে ফোকাস করা যেতে পারে? দেখো, এটা প্রশ্ন যে জিনিসটা তোমার ভাগ্যে যেটা লেখা থাকে, বা যেটা লেখা হয়ে থাকে যে এই জিনিসটা হবে, ভবিতব্য যেটা, সেটাকে চেঞ্জ করা যায় কতটা, আমি মানে সেটা প্রত্যেকেরই প্রশ্ন। ঈশ্বর ছাড়া হয়তো বা কেউ চেঞ্জ করতে পারেন না, কিন্তু আমি যদি প্রেডিকশনের মাধ্যমে জানতে পারি, আমি নিজেকে সিকিওর অন্ততপক্ষে করতে পারবো, অন্ততপক্ষে নিজের সেই স্টেপসগুলোকে নিতে পারবো, যাতে আমি ওই যে পরিস্থিতি সেটা থেকে এড়াতে তো পারবো না, কিন্তু এই পরিস্থিতি আমি কোনোভাবে ভালোভাবে কাটাতে পারি। মানে তুই এটা বলতে চাইছিস যে ঝড় আসলে পরে ধর আমার মাথাটা যেন তাও বেঁচে যায়, শরীরটা হয়তো ভিজলো কিন্তু মানে মাথাটা যাতে বেঁচে যায়, মানে প্রচুর
একটা ধাক্কা থেকে হয়তো অল্প করে অল্প একটু ধাক্কায় লেগে বেরিয়ে একদম, গেল। কিন্তু একদম। ধাক্কা তোমার লাগবে। ধাক্কা তোমার লাগবে। এই ব্যাপারে আমার খুব সুন্দর একটি গল্প বা একটি কথা মনে পড়ে। আমার গুরুস্থানীয় একজনের কাছ থেকে আমার শোনা যে দুজন লোক ছিলেন, ওনারা একই গুরুর শিষ্য ছিলেন। আচ্ছা। ওনারা প্রথম দিয়ে খুব স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করতেন, কিছুই লাভ টাভ হয়নি। তো দুজনের মনে প্রশ্ন হচ্ছে, ধুর রোজ পুজো আচ্ছা করছি, ছাড়, কিছু দরকার নেই। তো দুই বন্ধু মিলে প্ল্যান করলেন যে চল বন্ধু আমরা ঘুরে আসি কোথাও থেকে। আচ্ছা, আমি ভাবলাম যে পার্টি করতে। হ্যাঁ, এইটা আসছে, পার্টি ঘটনা তো অবশ্যই আসছে। গেল, এক বন্ধু টোটালি পার্টি করতে চলে গেছে, আরেক বন্ধুর মনে একটু খুঁতখুঁতি ছিল, পার্টি করতে যাও ঠিক আছে, তারপরে গুরুজি তো বললেন যাই একটু ঠাকুর মন্দিরে একটু পুজো দিয়ে আসি, অন্তত একটু পুজো টুজো দিয়ে আসি। এরকম করতে করতে কয়েকদিন যাওয়ার পর দেখা গেল একই দিন আবার ওরা গুরুর কাছে ফিরছেন, ওই যে বললাম কি হয় দেখার জন্য ফিরছেন। আসার সময় যে পার্টি করে আসছে সে রাস্তায় একখানা আশরফি পেয়েছে, এখানে সোনার কয়েন, আর যে আসছে তার পায়ে একখানা কাটা ফুটেছে। এবার সে গুরুর কাছে এলো, যে যার পায়ে কাটা ফুটেছে সে ভীষণ রাগ, আমি রোজ ঠাকুরের কাছে গেলাম, আমার পায়ে কাটা ফুটলো, আর ও পার্টি করলো, আমারও তো গেল, ও একটা আশরফিও পেলো। তো তখন গুরু যখন ওদেরকে দেখলেন, প্রথম যার পায়ে কাটা ফুটলো ওকে প্রথম প্রশ্ন করলেন তুই ভালো আছিস, আর যে আশরফি পেলো তাকে জিজ্ঞেস করলো বেশ তো আছিস। এই দুটো প্রশ্ন করলো। তখন ওদের মনে প্রশ্ন, গুরুজি এমন কেন বললেন? তখন গুরুজি বললেন যে তোমার ভাগ্যে যার পায়ে কাটা ফুটেছিল তোমার ভাগ্যে বিরাট বিপদ ছিল, কিন্তু তুমি এই যে তুমি সৎ কর্ম বা ভালো এই যে প্রিকশনসগুলো আগে থেকে বা সৎ পথে ছিলে, ওই জন্য তোমার বিপদটা কাটার উপর দিয়ে চলে গেল। আর যে আশরফি পেলো তাকে বললেন যে তোর ভাগ্যে তো এক বাক্স ভর্তি আশরফি ছিল, তুই তো ওই পথ ছেড়ে অন্য পথে চলে গেলি, তাতে সব পূর্ণ টুর্ণ খুঁই ওই একটা ভাগ্যে ছিল, সেটা তোমাকে পেতেই হবে, ওই একখানা তুই পেলি। তার জন্য পাঁচ লাইফ জানা ভীষণ দরকার, ভীষণ দরকার। এই যে বললে এক্স কি করতে পারে, জোকস পার্ট। অনেকেই ভাবে যে এই ট্যারোট দিয়ে নাকি ব্ল্যাক ম্যাজিক করা যায়। এটা হলিউড সিনেমায় দেখায়, ওইরকম ভাবে হলিউড সিনেমায় দেখায়, একখানা স্টার রাখা হয়, পাঁচ দিকে পাঁচখানা পেরেক গাঁথা হয়, মাঝে দুটো ক্যান্ডেল জ্বালানো হয়, তারপর ট্যারেট করে এইভাবে দেওয়া হয় এবং উপরে কি ব্লাডের মতো কিছু রেড লিকুইড ফেলা হয়, ব্ল্যাক ম্যাজিক করা। টোটালি মিথ। এটা একটা হলিউডের কনসেপ্ট। হলিউডে যেহেতু আমাদের ইন্ডিয়ান কনসেপ্টে যেরকম দেখানো হয় যে এখান থেকে পুতুলে চুলের মুঠি ধরছে, ওখানে নায়িকা চুল ছিটছে, তো এটা কি ব্ল্যাক ম্যাজিক আদৌ হয়? হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক অবভিয়াসলি হয়। আমি করব। তোমার এক্সের উপরে না, এটা বলা যাবে না কার উপরে করব, অন ক্যামেরা বলা যাবে না, অফ ক্যামেরা থেকে বলতে। একদম শুনবো আমি। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক অবভিয়াসলি হয়, বাট যেটা সিনেমায় দেখানো হয়, টিভি সিরিয়ালসে দেখানো, সেটা জাস্ট লোকেদের মনে একটা আনন্দ দেওয়ার জন্য, একটা ভ্রম তৈরি করার জন্য। আমরা সেই পৈশাচিক আনন্দটা দেওয়ার জন্য নাকি, মানে একটা ফ্রিকশন, মানে আমরা বিভিন্ন রকমের গল্পের বই পড়ি, সেখানে কল্পনাটা বেশি। আমরা খুব ছোটবেলা থেকে কিন্তু রূপকথার গল্প পড়তে পছন্দ করি, তো ওই রূপকথাটাকে একটা আকার দেওয়া হয়। এমন তো বলা হয় যে নাগের মাথায় মণি আছে, কোথায় মণি আছে? সায়েন্স কি প্রমাণ করতে পারলো? হ্যাঁ, তবে হ্যাঁ, যে সাপের যে বিষথলিটা থাকে, সায়েন্স এটা প্রমাণ করতে পেরেছে, যখন সাপ অনেক দিন ধরে যখন বিষটা জমিয়ে রাখে তখন এটা নাকি সলিডিফাই হয়ে যায়। আচ্ছা। এবং ওটা যখন ওই বের হয়, ওটার মধ্যে নাকি ইউরেনিয়ামের একটা পরিমাণ থাকে, সাপের বিষে ইউরেনিয়ামের কিছু একটা থাকে, যারা সায়েন্সের আছে ওরা বলতে পারবে, তার জন্য সেটা চকচক করছে। আচ্ছা, ওটা হতে পারে, কিন্তু মাথা কেটে নাগমণি ওটা তো কোথাও নেই সায়েন্সের। কিন্তু হ্যাঁ, ব্ল্যাক যেমন বিজ্ঞান আছে তেমন তো মানে কি বলবো, ভূত বলবো না, তবে শক্তির এনার্জি তো আছে। মানে একটা যদি পজিটিভ এনার্জি থাকে তার একটা নেগেটিভ এনার্জি কিছু একটা আছে। আমি মাঝখানে একটা প্রশ্ন করতে চাই, এই যে ধর যারা ব্ল্যাক ম্যাজিক করছে, হ্যাঁ, কোথাও কি গিয়ে ওটা তাদের কর্মফলের উপর এফেক্ট করে? অবভিয়াসলি করে, 100%, বিকজ তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক বা যেটা, এটা হচ্ছে আগুন নিয়ে খেলা। তুমি এটাকে তুমি যদি পজিটিভ ওয়েতে ইউজ করো, সেটা তোমাকে লাইটনিং দেবে, তুমি যদি নেগেটিভ ওয়েতে, তোমার ঘরটাই পুড়বে। ফিজিক্সের আইনস্টাইন তো তাই বের করলেন, ইকুয়াল টু এমসি স্কোয়ার, কিন্তু ওটাকে তো বোমাও বানানো হয়েছে, ওটাকে তো এনার্জিও করা হয়েছে। তো তন্ত্র তাই, সবকিছুই তাই। ব্ল্যাক ম্যাজিক করবো না, ক্যান্সেল। ভয় পেয়েছে, ভীষণভাবে ভয় পেয়েছে। আচ্ছা, অনেকে বলে যে নিজের জন্য ট্যারোট কার্ড কেনা উচিত নয়, এটা নাকি গিফট পেলে বা কেউ দিলে সেটা বেশি হয়, এইটা কেন? ইটস ট্রু যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয়, এটা একটা ইজিপশিয়ান না, এটা একটা গ্রিক কনসেপ্ট আছে যে ট্যারোট কার্ড অ্যান্ড ক্রিস্টাল, যেটা আমরা হাতে পরি, ক্রিস্টালের ব্রেসলেট, এগুলো গিফট করলে নাকি গুড লাক ইনহ্যান্স হয়। সত্যি কথা, কিন্তু ইন্ডিয়াতে বা এখন যারা ট্যারোট রিডিং করছে, ট্যারোট কার্ডটা
সবাই সবটা জানে না, বা ট্যারোট কার্ডেরও মধ্যে অনেক ব্যাপার আছে, অনেক রাইডার ডেক্সের মধ্যে অনেক আর্টিশিয়ানস আছে, অনেক আর্টস থাকে, তো সবাই তো সবটা বুঝবে না, কে কাকে গিফট করবে। তো কিছু কিছু ক্ষেত্রে নিজের কেনা ভালো। ওই রবি ঠাকুরের কথা, কেউ না থাকলে একলা চলো। ট্যারোট কার্ডের ক্ষেত্রে মনোবিজ্ঞানীরা যেটা বলে থাকেন যে এটা নাকি যে প্রশ্ন করছে বা যে দেখছে তার একটা মনের প্রতিফলন হয়, এই ঘটনা কি আদৌ সত্যি? যদি কেউ সামনাসামনি থেকে যদি প্রশ্ন করে, তার ব্যাপারে তুমি হিউম্যান সাইকোলজিতে তুমি কতটা জানতে পারবে? তুমি একটা আননোন মানুষ, তুমি আজকে আমার কাছে বসলে বা যে কোনো ট্যারোট কার্ড রিডারের কাছে বসলে, তুমি হিউম্যান সাইকোলজিতে কতটা জানতে পারবে? 10%, 20% বা 30%, এর থেকে বেশি তো তুমি জানতে পারবে না। কিন্তু ট্যারো বা নিউমোলজি বা অ্যাস্ট্রোলজি, এগুলো কিন্তু তোমার ব্যাপারে 50%-এর উপরেও কিন্তু ইনফরমেশন ওরা তোমাকে দেবে। আচ্ছা, বিকজ এটার মধ্যে একটা সায়েন্টিফিক ব্যাপার আছে, কিছু নাম্বারস আছে, কিছু ক্যালকুলেশনস আছে, ওগুলোর উপরে বেস করে এটার প্রেডিকশনটা করা হয়। নিউমোলজি বা অ্যাস্ট্রোলজি যেরকম গণনা থাকে, সেম ট্যারোর উপরে আমি প্রথমে বলছিলাম কিছু নাম্বারস লেখা থাকে, ওই নাম্বারসগুলো কিন্তু কাউন্ট হয়, আচ্ছা। বা ওই সিম্বলসগুলোরও কিন্তু কাউন্ট হয়, তারপর ওটার বেসিসে কিন্তু ওই প্রেডিকশনটা করা হয়। তাহলে ওই প্রেডিকশনের ভিত্তিতে ধর তুই কোনো একটা সিদ্ধান্ত দিলি, সেই সিদ্ধান্ত অনুযায়ী মানে চলে কতটুকু লাইফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকছে সেই ক্ষেত্রে? এটা পার্সন টু পার্সন ভ্যারি করছে, তার প্রশ্নটা কি হচ্ছে এবং তার আনসারসে কি বেরোচ্ছে, সেটা পার্সন টু পার্সন ভ্যারি করছে। এখন যেমন দেখা যায়, আমরা পত্রিকায় ডেইলি নিউজে দেখা যায় দৈনিক রাশিফল। ছোটবেলায় এমন কেউ নেই যে পেজ উল্টে দেখেনি আজকে রাশিফলটা কি। এই একইভাবে এখন দেখা যায় ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ডেইলি ট্যারোট কার্ড রিডিং। অনেক ট্যারো কার্ড রিডাররা সকালবেলা শাফলিং করে 3টে স্প্রেড বের করে, বা অনেকের ক্ষেত্রে 5টা স্প্রেড বের করে বলে দেয় যে আজকে ইন জেনারেল রাশিগুলো ইন জেনারেল রিডিং হতে পারে। তুমি যদি বলো ইন জেনারেল কতটা কার্যকরী হচ্ছে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করছে, বাট স্পেসিফিক পার্সনসের ক্ষেত্রে কিন্তু আনসারটা ডিফারেন্ট হবে এবং তার যে প্রিকশনসটা ওটা ডিফারেন্ট হবে। বিকজ ইন জেনারেল তুমি যদি 12টা রাশি বলো, ওটার কি প্রেডিকশন ইন জেনারেল হচ্ছে, এটা কিন্তু তোমার চার্টের সাথে নাও মিলতে পারে, বিকজ তোমার জন্মটা একটা ডিফারেন্ট ডেতে হয়েছে, একটা ডিফারেন্ট টাইমে হচ্ছে, ডিফারেন্ট মান্থে হচ্ছে। ইন জেনারেলের সাথে ওটার কতটা ক্যালকুলেশন মিলছে সেটা কিন্তু অনেক বোঝাটা মানে ওই পার্সন টু পার্সন ভ্যারি করছে। আচ্ছা আচ্ছা, এটা সবার ক্ষেত্রে সেম নাও হতে পারে। আজকে হয়তো বা কোথাও লেখা আজকে সিংহ রাশির লোকেদের খুব ভাগ্য ভালো, অথচ দেখা গেল যে সিংহ রাশির লোক তারা আজকে দোকানে একটাও বউনি হয়নি, সে কিন্তু ওই পত্রিকা যদি তাকে বকাবাধ্য করছে যে আমি পেপারে দেখেছি আজকে খুব ভাগ্য ভালো, কিন্তু আজকে আমার বউনি হয়নি, ও কিন্তু বকাবাধ্য করছে। কিন্তু এটা কিন্তু ইন জেনারেল হয়তো বা ওই সিংহ রাশির যে লোকটা ছিল তার হয়তো বা কোনো একটা তার নাম্বারসে বা তার কোনো চার্টে কোথাও প্রবলেম আছে, ওই জন্য কিন্তু তার দোকানটা চলছে না বা তার কাজটা হচ্ছে না, কিন্তু পত্রিকায় লেখা থেকে ও আনন্দে নাচছে যে আজকে আমার তো ব্যবসা ফাটাফাটি। আচ্ছা, আমাকে এটা বল, ধর ট্যারোটের ক্ষেত্রে কোনো হাজব্যান্ড ওয়াইফ তাদের মধ্যে ধর কোনো একটা প্রবলেম চলছে, ট্যারোটের ক্ষেত্রে কি সেটা বোঝা সম্ভব যে কি কারণে তাদের মধ্যে সমস্যাটা হচ্ছে এবং সেটা কি প্রতিকার সম্ভব? প্রবলেমটা বলা সম্ভব, প্রতিকারটা তো দেখো ডিপেন্ড করছে ওদের উপরে। আমি ধর এমন একটা মানুষ যার ধর প্রকৃতি সম্পর্কে আমি জানি না, আমি জাস্ট মানুষটা সম্পর্কে তোকে বললাম, বা ধর মানুষটা একটা ছবি দেখালাম বা ছবি দেখিয়ে ওই মানুষটা সম্পর্কে তোর কাছ থেকে কিছু জানতে চাইছি, এটা কি পসিবল ট্যারোটে? কিছু কিছু ক্ষেত্রে পসিবল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা ইম্পসিবল, কারণ কিছু কিছু ক্ষেত্রে ট্যারোট রিডিং এর সময় কিন্তু তোমার ওই ডেট অফ বার্থটার দরকার পড়ে। আচ্ছা, ধর ওই ডেট অফ বার্থ আমি প্রোভাইড করলাম, দেন ইট ইজ পসিবল। আচ্ছা, তুই যেমন বললি যে ট্যারোটের সঙ্গে নিউমেরোলজি এবং বাস্তুর কিছুটা যোগসাজশ রয়েছে, সেটা ঠিক কোন কোন বিষয়গুলোর সাথে তুই বলতে চাইছিস? একদম, দেখো বাস্তুতে 4টে দিক রয়েছে, প্রধানত 4টে, আমি পুরো বাস্তুটা যাচ্ছি না কারণ বাস্তুতে বললে আলাদা একটা সেশন হয়ে যাবে। প্রধানত 4টে দিক রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ট্যারোটে আমি বলেছিলাম 4টা এলিমেন্ট রয়েছে, ফায়ার, ওয়াটার, এয়ার অ্যান্ড আর্থ। তো ট্যারোটের ক্ষেত্রে কিছু সিম্বলিক রয়েছে, যেমন ফায়ার এলিমেন্টসকে আমরা ওয়ান্ডস বলে থাকি, ওয়ান্ডস। সেম ওয়াটার এলিমেন্টসকে আমরা কাপস বলে থাকি, এয়ার এলিমেন্টকে আমরা সোয়ার্ডস বলে থাকি, এবং আর্থ এলিমেন্টকে আমরা পেন্টিকলস বলে থাকি। এবার ধরো না কেউর ব্যাপারে তুমি যখন প্রেডিকশন করছো, যখন তুমি ওয়ার্ডসের যদি কোনো কার্ডস আছে বা ডিফারেন্ট পার্সন টু পার্সন ভ্যারি করছে যে ট্যারোট রিড করছে, তখন আমরা বলে থাকি যে ওয়ার্ডস যে দিকটা সেটা হচ্ছে ফায়ার মানে আর্থ, পূর্ব দিক, ফায়ার মানে পূর্ব, আর্থ মানে পশ্চিম,
ওয়াটার মানে নর্থ অ্যান্ড এয়ার মানে সাউথ, মানে বাস্তু যে চারটা ডাইরেকশনকে বলা হয়, বাস্তু যে চারটা দিককে যে মুখ্য দিক বলা হয়, যেমন জলের দিক উত্তর দিক, বায়ুর দিক দক্ষিণ দিক এবং পূর্ব পশ্চিমকে বলা হয় মানে সেই অনুযায়ী আমাদের ধর কিচেন, সেই অনুযায়ী আমাদের বাথরুম একদম ওই রকম ভাবে ওটাকে প্লেস করা হয়। এটা হচ্ছে বেসিক। এবার বাস্তুর ক্ষেত্রে তো সবকিছু আলাদা আলাদা প্লেসমেন্ট আছে। এখানে তুমি যদি ট্যারোকে বাস্তুর সাথে যোগ করা, তাহলে আবার আলাদা আলাদা স্প্রেডস আছে, আলাদা আলাদা কিছু আছে। বাট তুমি যদি বেসিক জানতে চাও এটাই। আর সেম ভাবে ট্যারোটের ক্ষেত্রে যে নিউমেরোলজি নাম্বারস টোটাল 9টা আছে। নিউমেরোলজিতে নাম্বার 9টা আছে, 1 to 9, ঠিক আছে। এবার প্রত্যেকটা নাম্বার এক একটা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে, সবাই জানি আমরা। এইবার কি হচ্ছে এখানে ট্যারোটের ক্ষেত্রে প্রত্যেকটা স্প্রেডে আমি যে মাইনর আরকানা বা মেজর আরকানাতে প্রত্যেকটা কার্ডস উপরে কিছু নাম্বারস লেখা থাকে, রাইট। 1 to 9 হয়, তারপর আবার বা 2 to 10 হয়, তারপর আবার রিপিট করে, রিপিটেশনে কার্ডসের নাম্বারগুলো আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে রিপিটেশন আছে, শুধু 22টা কার্ডের আলাদা নাম্বার থাকে, বাকি সব নাম্বারসগুলো রিপিটেশনে আসছে। তখন কিন্তু ওই রিপিটেশন ওয়াইজ, ওই নাম্বার ওয়াইজ কিন্তু ওই পার্টিকুলার প্ল্যানেটটাকে বলা হয়। তুই আমাকে বলেছিলি যে ট্যারোট নিয়ে তোর কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে, ওই এক্সপিরিয়েন্সগুলো একটুখানি শুনতে চাইবো। ট্যারোট নিয়ে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলতে অনেক রকমের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে থাকে, যেমন অনেকে অনেক রকমের। তোর সঙ্গে তো ভূতুরে এক্সপিরিয়েন্সগুলো একটু বেশি হয়ে থাকে, দর্শকরা একটু সেই গল্পগুলো শুনতে চাইছে। আমি ভূতুরে গল্প বললে আমার হাসি চলে আসে এবং দর্শক মনে করে যে আমার সাথে বুঝি কিছু চলে আসছে। সে তো অবশ্যই আছে, কারণ কি যবে থেকে পডকাস্টটা শুরু হয়েছে আমার ঘরের মধ্যে এনার্জিটা ভীষণ অন্যরকম লাগছে, সেটা আমি কেন বুঝতে পারছি না। আমার হঠাৎ করে মনে হচ্ছে লাইটটা অফ হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে, যদি ভিডিওতে যদি এরকম লাইটের যদি ব্লিঙ্কিং ভাবে, লোকে ভাবে ঠিক ঠিক আমি ভূত নিয়ে এসেছি। না ওরকম কিছু হবে না হয়তো, কিন্তু ভয়েসের পাশাপাশি অন্য কিছু একটা শব্দ পেলেও পেতে পারে লোকজন, যখন সেটা এডিটিংয়ে যাবে তখন লোকজন দেখবে। আচ্ছা, ট্যারোটে নিয়ে যেরকম তুমি বললে যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ অনেক রকমের এক্সপিরিয়েন্স আছে, হরের থেকে আছে বা এরকম কিছু ফ্রিকশন আছে। যেমন ট্যারো কার্ডসের মাধ্যমে তুমি কিন্তু কেউ তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা বা তোমার উপরে কোনো নেগেটিভ এন্টিটি আছে কিনা তুমি জানতে পারবে। আমার ক্ষেত্রে একটি এক্সপিরিয়েন্স রয়েছে। আমি এমনিতেই ঘুরতে গেছি একটি জায়গায়, আগরতলা শহরই, জায়গাটার নাম বলছি না কারণ আগের বার বলেছিলাম লোকে সত্যি সত্যি দেখতে গেছে। এবং কিছু কিছু লোকে আমাকে পার্সোনালি ফেসবুকে মেসেজ করেছে যে এই জায়গাটা কি, তখন আমি বলেছি হ্যাঁ এবার তুমি যাও রাতের বেলা। তো আমি জায়গাটার নাম বলছি না, বাট হ্যাঁ আগরতলার দিকেই একটি বাড়িতে, ওদের বাড়িতে কিছু সমস্যা ছিল, ওটা আমরা জানতাম না, আমরা জাস্ট এমনি ঘুরতে গেছি, আমাদের বন্ধু বান্ধবের থ্রুতে ঘুরতে গেছি আমরা ওই বাড়িতে। আমার এখনো মনে আছে মে জুনের একটা সিজন, বাইরে প্রচণ্ড গরম, কিন্তু ওদের বাড়িতে সাউথ কর্নারে, মেবি সাউথ ওয়েস্ট কর্নার বা সাউথ ইস্ট কর্নার আমার ঠিক মনে নেই, বাট হ্যাঁ সাউথ দিকটা আমার মনে আছে, ওই কর্নারে একটি পুরনো ঘর রয়েছে, বাঁশের ঘর, সিম্পল নর্মাল বাঁশের ঘর রয়েছে। মজার বিষয়, যেখানে রুমের বাইরের টেম্পারেচার 27, 28, 29, সেখানে এই ঘরের ভেতরের টেম্পারেচার একদম কমে যাচ্ছে 22, 21 টেম্পারেচার ঘরের ভেতরে। আমরা প্রথম দিকে, এটা তো এমনও হতে পারে, মানে আই এম জাস্ট টেলিং কি, ধর বাসের ঘরে তো আছে এসি পসিবল নয়, নয়তো আমি বলতাম হয়তো এসি চালানো ছিল, হয়তো এমনও হতে পারে যে যেই ম্যাটেরিয়ালটা দিয়ে ঘরটা তৈরি হয়েছে হয়তো তার ভেতরে হিট অবজারভেশন, হ্যাঁ সেটা হতে পারে, সেটা আমরা প্রথমে ভেবেছিলাম। তো আমরা প্রথম দিন এমনি গিয়েছিলাম, কিন্তু ওই বাড়িতে আরেকটা ব্যাপার আছে, ওই বাড়িতে কোনো তুলসী গাছ টেকে না, গল্প আছে। আরও ওই বাড়িতে কিছু অ্যাক্সিডেন্টাল কেস হয়ে থাকে। তো আমরা গেছি, মানে অ্যাকচুয়ালি আমরা নিজেরাও প্রথম দিন যখন গেছি, আমরা কিছু বন্ধুবান্ধব মিলে গেছিলাম, আমরা জাস্ট এমনি মানে কোনো একটা বন্ধুর বাড়িতে ঘুরতে গেছি, তো ওদের পাশের বাড়িতে আরেকটা বন্ধুর ওই থাকে না রিলেটিভের বাড়িতে, ওরকম গেছি। তো আমাদের সাথে, আমি আগেরবারও বলেছিলাম আমাদের কিছু তারকাটা বন্ধুবান্ধব আছে যারা এগুলো নিয়ে ভীষণভাবে ইন্টারেস্টেড থাকি। তো আমরা ওই শুনেছি যে ওই বাড়িতে নাকি খুব অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্ট কেসে অনেক দুর্ঘটনা আছে। তো আমরা তখন এমনি চল দেখে আসি কি বলে চলে গেলাম। মানে বাড়ির লোকজনদের অ্যাক্সিডেন্ট হচ্ছে নাকি বাড়িতে কিছু একটা হচ্ছে? বাড়ির লোকজনদের অ্যাক্সিডেন্ট। আচ্ছা, বাড়ির লোকজন বিভিন্ন ভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং সত্যিই সেটা বিপজ্জনক হচ্ছে। ওকে, তো মানে তাতে কোনো প্রাণহানির ঘটনা? হ্যাঁ, প্রাণহানি অলরেডি 2টো কেস হয়ে গেছিল, অলরেডি পাস্টে 2টো কেস হয়ে গেছিল এবং বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট বাড়িতে। এছাড়াও ওই বাড়িতে অনেক কিছু শোনা টোনা যেত, বা এরকম শোনা যাওয়ার থেকেও বেশি অ্যাক্সিডেন্টাল কেসটা বেশি ছিল। এবং ওই বাড়িতে নাকি কোনো গাছগাছালি টেকে না, ওটা হচ্ছে মেইন প্রবলেম। আমাদের মনে হয়, আমরা বলছি ঠিক আছে চলো দেখে আসি কিছু আছে কি না। যথারীতি যাওয়া, প্রথম দিন যখন গেছি সত্যিই কিছু একটা ফিল হয়েছে। তা
তারপর আমরা আমাদের জিনিসপত্র নিয়ে গেছি। আচ্ছা, ওই ঘরটার কি হলো তাহলে? তারপর ওই ঘরটায় যখন আমরা রীতিমতো আমরা ওই যে কি বলে টেম্পারেচার চেকিং এর যে ডিভাইসটি রয়েছে, আমার যে বন্ধু যেগুলো সে যন্ত্রপাতি, সে রীতিমতো গিয়ে ওই ঘরটায় দেখছে, আমি যাচ্ছি, আমি আরও যাচ্ছি, রুমে যাচ্ছি, বেরোচ্ছি, 2 থেকে 3 বার একই সিচুয়েশন। এবং মজার ব্যাপার, কাঠফাটা রোদ্দুরে ওই ঘরটার মধ্যে অদ্ভুত একটা স্যাঁতসেঁতে অদ্ভুত একটা গন্ধ, যে গন্ধটা এখন এখানে চলছে। ও এখানে চলে এসছে কি। তারপরে তোরা কি করলি সেখানে? ওইখানে এবার তারপর আমরা প্রথমে ভাবলাম যে হয়তো বা বাস্তুতে কোথাও প্রবলেম আছে, রীতিমতো বাস্তুর কম্পাস খোলা হলো, যার কাছে ছিল বা বাস্তুর কম্পাস অ্যান্ড এলরডস যা আছে ওগুলো খোলা হলো, রুদ্রাক্ষ নিয়ে যাওয়া হয়েছিল, রুদ্রাক্ষ চেক করা হলো, সবগুলো জায়গা ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা কিন্তু গন্ডগোল আমরা পাচ্ছি। এবং পরবর্তীকালে তখন আমরা ওইখানে বেশি একটা ডিস্টার্ব করিনি, হয়তো বা কিছু ছিল, কারণ ওই এনার্জিটা আমরা ফিল করেছি। এবং ওই বাড়িটাতে মানে গেট অবধি না, গেটের পার করে প্রথম দিকের ফ্রন্টের রুমগুলোকে বেশ ভালো লাগে, কিন্তু ওই পার্টিকুলার ওই জায়গাটা গেলে বেশ একটা গা ছমছমে ব্যাপার কাজ করে। আচ্ছা, বড় অন্য লোক এনে দেখানো হয়েছিল এবং সত্যি সত্যি ওই জায়গাটার মধ্যে কিছু নেগেটিভিটি ছিল। ওইখানে হয়তোবা কোনো অনেক আগে হয়তোবা যারা ওনারা যাদের থেকে জায়গা কিনেছেন ওইখানে কিছু একটা কাজ হয়েছিল, ওটার কোনো প্রতিকার করা হয়নি, তো ওইখানে ডিস্টার্ব ছিল। এবং ট্যারোটের ক্ষেত্রে এরকম বহুবার দেখা গেছে যে যখন প্রেডিকশন করতে বসা হয়েছে ওইখানে কিন্তু বাস্তু রিলেটেড অনেক প্রবলেম উঠে এসছে। মানে রীতিমতো বলা হচ্ছে যে আপনাদের বাড়িতে কি এমুক জায়গায় কোনো এমুক জাতীয় জিনিস আছে, তখন ওনারা বলছেন হ্যাঁ আছে। তখন আমি বা যারা গাইড থাকে, যারাই এই সিচুয়েশনটা যারা ফেস করেছে, তখন ওরা বলে দেয় যে এটা চেঞ্জ করে দিন, ওটা ঠিক করে দিন, তাহলে অনেকটা প্রবলেম সলভ হয়েছে। বিকজ ট্যারো একটা মাল্টিভার্সের মতো আনসার দেয়। মানে আমি এটা বুঝতে চাইছি যে ধর একটা জায়গাতে যখন এরকম ঘটনাগুলো ঘটছে, আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি কাউকে কথাগুলো বলি অনেকেই বিশ্বাস করে না, আর দ্বিতীয়ত হচ্ছে সবাই হয়তো এটা বলে যে ফালতু ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, খামোখা ভয় দেখানো হচ্ছে। তো এই বিষয়গুলো ধর এইটা পরিবর্তন করলে কিভাবে অ্যাকচুয়ালি চেঞ্জেসটা আসে ওই জায়গাটার মধ্যে? আমি একটা কথা বলি, ফিজিক্স হকিন্স ল আমরা শুনেছি কিনা জানি না, হকিন্স ছিলেন উনি মাল্টিভার্সের উনি 3 রকমের এনার্জির কথা উনি বলেছিলেন। একটা নিউট্রাল এনার্জি, একটা ব্ল্যাক এনার্জি, একটা হচ্ছে হোল এনার্জি। ঠিক আছে, হোল এনার্জিটা 64%, 36কে যদি 16% হচ্ছে নিউট্রাল এনার্জি আর 20% হচ্ছে ব্ল্যাক এনার্জি। ঠিক আছে, যদি তন্ত্রতে যাই বা কোনো জায়গায় যাই ওখানেও এই একই কথাই বলা হচ্ছে। মানে ওই যে 64% ওটা হচ্ছে নেগেটিভিটি, 16% হচ্ছে পজিটিভিটি, আর যে 20% হচ্ছে ওটা হচ্ছে তন্ত্র। ওটাকে আমি চাইলে পজিটিভও ইউজ করতে পারবো, আমি চাইলে নেগেটিভও ইউজ করতে পারবো। হকিন্স ওই কথাটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে উনি প্রকাশ করেছেন। আমার একটাই কথা হচ্ছে, আমরা এত সায়েন্স করছি যেখানে দেখা যাচ্ছে যে সায়েন্সের আগেও কিন্তু স্পিরিচুয়ালিটি অনেক জায়গায় ওই জায়গায় ছিল, যেখানে 1860-এর দশকে বলা হচ্ছে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যা, সেটা তারও অনেক বছর আগে তুলসীদাস সামান্য হনুমান চালিসাতেও কিন্তু ওই লেখাটা লিখে গিয়েছিলেন, যুগ সহস্র যোজন পর ভানু লীলিয়োদ্ধানী মধুর ফল জানো। তো স্পিরিচুয়ালিটি কিন্তু অনেক জায়গায় আছে এবং অনেকেই মানছে, মানা না মানাটা সম্পূর্ণটা তোমার উপরে, বিশ্বাস করা না করাটা তোমার উপরে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রন যেমন আছে, ইলেকট্রিসিটি তো আগেও ছিল, কিন্তু এটাকে যতদিন পর্যন্ত আমরা এক্সপেরিমেন্ট করে দেখিনি বা ওই রেডিয়েশনটা দেখিনি, তার আগ অব্দি আমরা কেউ মানিনি, কিন্তু তারপরও তো এটা ছিল। ওই ব্যাপারটাই স্পিরিচুয়ালিটি বা এনার্জি, ওই ব্যাপারটাই কাজ করছে। আমি দেখতে পাচ্ছি যে তুই কিছু ট্যারট নিয়ে এসেছিস, তো কিছু যদি লাইভ এক্সাম্পল আমাদেরকে দেখা। লাইভ এক্সাম্পল কিছুই নেই, আমি জাস্ট কিছু কার্ডস আমি দেখাতে পারি, কারণ এখানে ট্যারট কার্ডস লাইভে করার মতো অনেক জায়গা টায়গা লাগে। আমি জাস্ট কিছু কার্ডস দেখাতে পারি, যেমন এই যে ওয়ান্ডস বলছিলাম, এই যে দিস ইজ এস অফ ওয়ান্ডস। আচ্ছা, সেটা ফায়ার এলিমেন্টসকে রিপ্রেজেন্ট করে। কথার কথা ধর আমি একটা প্রশ্ন করলাম, মানে কি ধরনের প্রশ্নে এই কার্ডটা উঠে আসলে তুই কি আমাকে প্রেডিক্ট করবি? ইয়েস নোর ক্ষেত্রে এটা ইয়েস, ইয়েস নোর ক্ষেত্রে হয় এটা ইয়েস নোর ক্ষেত্রে এটা ইয়েস হয়। যে কোনো প্রশ্নের ক্ষেত্রে হতে পারে, ধরো কোনো বিশেষ কোনো কিছু জানতে চাইলে তখন এটা কোনো নিউ স্টার্টিংস হতে পারে। আচ্ছা, মানে নতুন কোনো একটা ব্যবসা শুরু করতে, হ্যাঁ, আচ্ছা, তখন ধর এটা উঠলো, তখন প্রফিট এন্ড লসের ক্ষেত্রে এটা হতে পারে। ওকে, ওই ব্যাপারগুলো থাকতে পারে। বা ধর এবার এটা দিয়ে যদি আমি কারোর প্রকৃতি জানতে চাই বা এরকম কিছু যদি হয়, ভীষণ অ্যাঙ্গার, ও ভীষণ ওর কাজের ক্ষেত্রে ভীষণভাবে কনফিডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকজ এটা নাম্বার 1
নাম্বার 1 যে সান, সানের যে ক্যাটাগরিগুলো থাকবে এইটার সাথে এর ক্যাটাগরি, মানে এগুলো কি পুরো একদম সাজানো, মানে 1 2 3 করে হ্যাঁ পুরো হ্যাঁ ম্যাক্সিমাম সাজানো? এখন আমারটা শাফল অলরেডি, মানে আমি খানিকটা আমারটা শাফলিং করা আছে দেখে হয়তো বা এরকম নেই, একদম যদি সাজানো থাকতো আমি দেখাতে পারতাম যে একটার পর একটা কার্ডস কিভাবে আসছে। আচ্ছা, 0 নাম্বার বলে একটি কার্ড আছে, দ্য ফুল বলে একটি কার্ড আছে 0 নাম্বার, ওটা দিয়ে শুরু হয় এবং শেষ হয় ওই লাস্টে যে পেন্টিকলস দিয়ে শেষ হয়, কুইন অফ পেন্টিকলস দিয়ে শেষ হয় আর কি, একদম প্রপার যে পুরো একদম 1 থেকে 78 অবধি আর কি। তুই বেসিক্যালি এই প্র্যাকটিসটা কবে থেকে শুরু করলি? কিছু কিছু জিনিস সম্পর্কে আমার বেশ নলেজ আছে, মানে কিছু নিউমোলজি আমি মানে এটা আগে থেকেই কিছুটা, হ্যাঁ inborn? কিছুটা আমি ইনবর্ন ছিল, তো হয়তো বা আমার পাস্ট ফ্যামিলিতে কেউ বা এইটা তুই কার্ডে প্রেডিক্ট করে বের করিস? নিজেরটা প্রেডিক্ট করা যায় না, এটা বলা হয় যে জ্যোতিষশাস্ত্র বলা হয় এবং ভৃগুশাস্ত্রতে বা পারাসা সংহিতা তো লেখা আছে যে জ্যোতিষশাস্ত্রে ভগবান শিবের একটি অভিসম্বাদ রয়েছে, যদি কেউ নিজের প্রেডিকশন নিজে করে তার ওই সময় তার ক্ষমতা নাকি চলে যায়, বা কেউ তুমি অন্যের কেউ প্রেডিক্ট করতে পারবে কিন্তু তুমি নিজেরটা কোনোদিন প্রেডিক্ট করতে পারবে না, ওই লেখাটা তুমি কোনোদিন বুঝতে পারবে না, এটা বলা। কখনো এমন হয় না মনের মধ্যে ইচ্ছে জাগে না যে একটু করে নিই? না আমি যেহেতু দেখেছি তাই আমি আর ট্রাই করিনি, তবে হ্যাঁ 1 2 বার চেষ্টা করেছিলাম নিজের ব্যাপারে যেন কিন্তু ভুলভাল আসে। অন্যের ব্যাপারে আমি দেখেছি, অন্যের ব্যাপারে আমার যতটা অ্যাকুরেট আসে নিজের ব্যাপারে আমি নিজেরটা সত্যি বুঝতে প্রবলেম হয়ে যায়, বিকজ হ্যাঁ এটা সত্যি কথা যে পারাসা সংহিতাতে বলা হয়েছে যে ভৃগু ঋষির পুত্র ছিলেন শুক্রাচার্য নাকি সঞ্জীবনী বিদ্যা যখন পেয়ে গেছিলেন তারপর নাকি উনি এই জ্ঞানটা অনেক জায়গায়, তখন শিব ওইটাকে বন্ধ করে দেয়, সঞ্জীবনী জ্ঞানটা উনি বন্ধ করে দেন যে তুমি আর কেউকে আজকের পর থেকে তুমি সঞ্জীবনী জ্ঞানটা দিতে পারবে না, ওটাকে মনে রাখার জন্য শুক্রাচার্য একটি চোখ কানা করে দেয়, যেটাকে আমি বলি। পরবর্তী পর্যায়ে রাবণও নাকি একই জিনিস করতে চেয়েছিলেন, আচ্ছা, কিন্তু ওই যে শনির দৃষ্টিতে মেঘনাথেরও অল্প বয়সে মৃত্যু হলো এবং রাবণেরও তো মৃত্যু হলো, তো ওই শিবের অভিসম্বাদটা থাকে যে বা যারা স্পিরিচুয়াল বা অ্যাস্ট্রোলজি বা যে কোনো বিদ্যা করছে, যারা ভবিষ্যৎ বা ভূত ভবিষ্যৎ বর্তমান যারা জানার চেষ্টা করছে তারা নিজেরটা কোনোদিন জানতে পারবে না। তুই সামনে থাকলে মানে সবসময় এটা মনে হয় যে হরর স্টোরিগুলো একটু বেশি করে শুনি। এনিওয়েজ, আমি পডকাস্টে একদম শেষের দিকে চলে এসেছি, আরেকটা হরর স্টোরি তোর কাছ থেকে শুনতে চাইবো। ট্যারো কার্ডসের ব্যাপারে আমার যে একটা হরর স্টোরি মনে পড়ছে এখন এই মুহূর্তে, আজ থেকে প্রায় 6 মাস আগে একখানা কল আসে আমার যে কোনো একটি জায়গা থেকে, ওরা নিজেদের বিষয় ওরা জানতে চাইছিল, তো যথারীতি রাতের দিকেই ফোন, আমি সাধারণত দিনের বেলা আমি খুব ব্যস্ত থাকি, আমার পড়াশোনার কাজে ব্যস্ত থাকি বা বিভিন্ন আমি কাজে ব্যস্ত থাকি, তো দিনের বেলায় ফোন করেছিল, তো আমি ফোনটা রিসিভ করে মেবি বলেছিলাম যে সন্ধ্যের পর ফোন করে, আমি এতটার পর আমি ফ্রি আছি, যাই হোক ফোন করলো, যথারীতি আমি শাফলিং করা শুরু করলাম, এবার দেখতে দেখতে কি হয়, যখন আমি ওদের ব্যাপারে কিছু জানতে চাইছি তখন ওদের ব্যাপারে কিছু তন্ত্রের ব্যাপার চলে আসে। আচ্ছা, এবং যখন আমি বলছি যে এই জিনিসগুলো হয়েছে কিনা বা এই জিনিসগুলো হচ্ছে কিনা, আমি জানি না ওইটা কি ছিল, বাট হ্যাঁ অবভিয়াসলি আমাদের সাথে এনার্জি কানেক্টেড থাকে, স্পিরিট কলের ব্যাপার থাকে, যেটা আমি প্রথমে বলেছি। উইদিন এ মোমেন্ট আমার নিজের প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, যেখানে আমি ফুল ফিট ছিলাম, আমি রীতিমতো ইউনিভার্সিটি থেকে এসে আমি ক্লাস সেরে আমি ঘরে এসেছি, আমি ফুল ফিট ছিলাম, আমার হঠাৎ করে শরীর খারাপ করছে যখন আমি ওদের শেফলিং করা শুরু করছি, এবং কিছু কিছু কার্ডস, ট্যারোতে অনেক পজিটিভ এবং নেগেটিভ কার্ডস আছে, স্পেসিফিক দুটো কার্ডস বারবার চলে আসছে এবং বারংবার, মানে কি হয় আমরা যখন খুব স্পিডে শাফলিং করি, যেমন এইভাবে আমি যদি শাফলিং করি, আমি জাস্ট একটু দেখাচ্ছি, একটা কার্ড কতবার রিপিট আসতে পারে, একবার বা দুবার, যদি কেউ মানে যারা সাইন্টিফিক ওয়েতে মানে একবার বা দুবার, কিন্তু আমি যদি পরপর 8-10 বার শাফলিং করি, প্রত্যেকবার যখন একটি কার্ড আসে এবং রীতিমতো ওই কার্ড বুঝতে লাগবে যে নেচার কিছু আমাকে এত ইন্ডিকেশন, হ্যাঁ কিছু ইন্ডিকেশন, এবং রীতিমতো আমার ওই ইন দ্য মোমেন্ট আমার ভীষণ শরীর খারাপ করছিল, এবং আমি ওদেরকে বললাম যে আমি আজকে মানে কথাটা আমি এখানেই শেষ করছি, আমি আর এগোতে চাইছি না, যদি রাতে কিছু হয় তোমরা আমাকে জানিও। ওদের বাড়িতে রাতের বেলা ওরা কিছু শব্দ শুনতে পায়, সত্যিই শুনতে পায়, আমি বলেছিলাম যে ওই টাইপের কিছু শব্দ হয়তো বা আসতে পারে, আমার মনে হয়েছিল, কারণ কিছু সিম্বলিক্স, আমরা ট্যারো কার্ডসের সিম্বলিক্স থাকে, আমি প্রথমেই বলেছি সিম্বলসগুলো রিয়্যাক্ট করে, ওই সিম্বলসগুলোর যে রিয়াকশনের সাউন্ড কি হতে পারে, ওই বিকজ ট্যারো কার্ড যারা রচনা করেছিলেন তারা প্রায়
50-100 বছর তপস্যা করে ওটা লিখেছিলেন, ওই সিম্বলসগুলোর মিনিং বের করেছিলেন ওই মাইথোলজি থেকে। তো প্রত্যেকটা সিম্বলসের সাউন্ডস হতে পারে, তো আমি বলেছিলাম এরকম কিছু হতে পারে। এবং আমার নিজেরও পার্সোনালি ওই রাতটা আমার রাত শান্তি মতো ঘুম হয়নি। বাড়িটা অনেকটা দূরে ছিল আগরতলা থেকে, আমি যেতে পারিনি, কিন্তু আমি যতবারই ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, ওরা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, আমার সাথে কিন্তু এরকম কিছু এক্সট্রা অর্ডিনারি ব্যাপার হয়তো যেগুলো সাধারণত হয় না। যেমন হয়তোবা ওদের ব্যাপারে আমি কথা বলছি, আমার হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাচ্ছে, হয়তোবা আমি আজকে রাত্রেবেলা ওদের সাথে কন্ট্যাক্ট করব, ওরা আমাকে ফোন করবে, আমি হঠাৎ করে কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, মানে যোগাযোগটা কোইন্সিডেন্টলি বারবার বাধা পড়ছে। তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে ওখানে কিছু ব্যাপার আছে, এবং তারপর আমি যতটুকু আমি পেরেছি করেছি, তারপর আমি ওইখানে আমি কুইট করে দিয়েছি। এবং আমি বলেছিলাম যে আপনারা অন্যখানে যান যারা এর থেকেও বেশি নলেজেবল হবে, কারণ আমাদের প্রত্যেকের নলেজ যদি বলো, তানসেনের কথাই আমার সবসময় মনে পড়ে। তানসেন বলেছিল আমি সঙ্গীতের 1 ফোঁটা জানি আর ওই সমুদ্রটা আমার সঙ্গীত। তো আমি এটাই বলবো, নলেজটা হচ্ছে ওই সমুদ্রটা, আমরা এখন 1 ফোঁটাও জানি না। টু বি ভেরি অনেস্ট, আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করে, আমি 1 ফোঁটাও জানি না, কারণ এই 13টা কার্ড 78টা কার্ডকে আমরা যতবার শাফেল করি, বা ওই যে 13 কার্ডসের যে বইগুলো আছে বা এগুলো নিয়ে যারা আলোচনা করে, যতবার এগুলো পড়ি, আমার মনে হয় যে এইটা এইভাবে তো কোনোদিন ভেবে দেখিনি, এইভাবে তো কোনোদিন জানিনি, প্রত্যেকবার নতুন কিছু একটা উঠে আসে মনে হয়। ওই যে বলা হয় গীতা যতবার পড়ি অতবার নতুন কিছু শিখি। ট্যারো বা যে কোনো স্পিরিচুয়ালিটি, শুধু আমি নিজের কথা বলছি না, যারা যে কোনো অক্টাল সায়েন্স, যে কোনো স্পিরিচুয়াল ফিল্ডে আছে, তাদের প্রত্যেকে হয়তো আমার সাথে এই মতামতটা মিলবে। যতবার আমরা এটাকে নিয়ে কাজ করি, আমরা ততবার নতুন করে তুই মানে এই বিষয়টা একদম ঠিক। রবীন্দ্রনাথ ঠাকুরের গানও যদি আমি শুনি না, মানে ধর আজকে মিনিংটা যেরকম দাঁড়াচ্ছে, 2 দিন পরে যখন আবার শুনি, তখন মনে হয় আরেকটু অন্যরকম একটা মিনিং দাঁড়ালো একদম। আর আরেকটা মজার কথা আমার পডকাস্ট নিয়েই বলবো, তুই পডকাস্ট শুরুর আগে যেটা বললি যে আনন্দী বসুর পডকাস্টটা তুইও দেখেছিস এবং তোরও খুব ভালো লেগেছে। তো আনন্দীদি পডকাস্টটা যখন করেছি, তখন তো জায়গায় ছিলাম না, কোথায় যে ছিলাম সেটা আমি জানি না আর কি। হ্যাঁ, আমি ওটা শুনতে শুনতে আমি মানে ভেসে গেছিলাম সত্যি, এইভাবেও যে ঈশ্বরকে ডাকা যায় বা ঈশ্বরের সাথে কানেক্ট করা যায় সত্যি। এবং এটা হ্যাঁ, ট্যারোট কার্ডের ক্ষেত্রে এই জিনিসটা আমি সবসময় বলি যে এটা ভগবতীর কৃপা না থাকলে এটা করা যায় না। এটা আমি একদম আমি বলে না তার ভগবতীর আমি ভীষণভাবে মানি, আমার গুরু রাম ঠাকুর, এবং আমি ওদেরকে নিয়েই আমি সবসময় চলি। আমার মনে হয় আমি যখনই প্রে করি, আমি ওদেরকে প্রে করি, আমি কার্ড শাফলিং করি বা রিডিং করি, ওদের কৃপা না থাকলে সামান্য 78টা ছবি দেখে তুমি কি ওর ব্যাপারে কিছু বলতে পারবে না। ওটার ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার বা কৃপা বা এনার্জি কিন্তু 100% কাজ করে। আমি একদম শেষের দিকে তোর কাছে এইটা জানতে চাইবো যে আমাদের ধর যখন আমরা অ্যাস্ট্রোলজির দিক থেকে বা নিউমারোলজির দিক থেকে আমাদের প্রেডিকশনগুলো হয়, এবং তখন তোরা যে রেমেডিগুলো দিস, ট্যারোটের ক্ষেত্রে কি ধরনের রেমেডিজ অ্যাকচুয়ালি আসে? ট্যারোটের ক্ষেত্রে ব্যক্তি বিশেষে রেমেডি আলাদা আলাদা হয়। যেমন ধরো যারা একদম প্রপার গ্রিক মাইথোলজিটাকে মেনে যারা করছে, তাদের ক্ষেত্রে রেমেডির ক্ষেত্রে তারা বেসিক্যালি ক্রিস্টাল সাজেস্ট করে থাকে। ক্রিস্টাল ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রিস্টাল। এবার যারা ইন্ডিয়ান মাইথোলজিটাকে মেনে, যেমন আমি নিজে ইন্ডিয়ান মাইথোলজিটাকে মেনে করি বা সাত্বিক যেটাকে আমরা বলি, ওইখানে ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম আমরা ক্রিয়া বলে থাকি, বিভিন্ন রকমের কাজ থাকে, বিভিন্ন রকম পুজো আচার, এই রকমের উপরে আমরা রেমেডিসগুলো আমরা দিয়ে থাকি। টু বি ভেরি অনেস্ট, হ্যাঁ ক্রিস্টাল কাজ করে, পাথর কাজ করে, 100% কাজ করে, আমি বলবো না যে কাজ করে না, কিন্তু যেটা আমার ব্যক্তিগত ধারণা বা যে ব্যক্তিগত বা আমি যতটুকু পড়াশোনা করেছি, মনে হয় প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট লিমিটেড টাইম অবধি কাজ করে। আচ্ছা, তারপরে এটাকে আবার ডোজ দিতে লাগে। হ্যাঁ, অবভিয়াসলি রিচার্জ করাতে হয় বা ওটাকে আবার চেঞ্জ করাতে হয়। আগের দিনে রাজা মহারাজারা মানে সিনেমায় দেখা যেত বা আমরা প্রায় সময় শুনতাম, রাজা নিজের গলা থেকে মানিক্যের হার খুলে দিয়ে দিয়েছেন। কখনো মনে হয় রাজা কেন মানিক্যের হারটাই বলেছেন, কেন মানিক্যের হারটাই দিলেন, ওটা এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল, এটা আমার জন্য আর কাজ করবে না, তাই দিয়ে দিলাম। এটা উনি দিয়ে দিতেন এবং পরবর্তীকালে এটা বণিকদের জন্য বাণিজ্য মূল্য হিসেবে বিক্রি হতো। বিকজ অবভিয়াসলি আর্থ অ্যান্ড ওয়াইন্স এর তো রেট অনেক বেশি না, শৌখিন বস্তু হিসেবে আমরা ব্যবহার করে থাকি। অবভিয়াসলি কিছু না কিছু কাজ করে, বিকজ সানলাইটসকে যদি প্রিজমে ভাঙলে যেরকম 7টা তরঙ্গ বের হয়, রেইনবো কালার যেমন বের হয়, সেম ভাবে ওই রেইনবো কালারের মতোই কিন্তু প্রত্যেকটা পাথর। তুমি যদি একটু মাইনরলি যদি এবং ওইটাও আমাদের ওই 7 চক্রের সঙ্গে অনেকটা একদম এবং ওই প্রত্যেকটা ক্রিস্টাল কিন্তু ওই 7 চক্রের সাথে কানেক্টেড। এই যে ট্যারোর ক্ষেত্রে আরেকটা খুব ওয়ার্ডস প্রত্যেকে ইউজ করে, অরা ব্যাপারটা হচ্ছে এই যে আমি যদি মেডিটেশন করি, কোনো মন্ত্রে না, বীজ মন্ত্র না, কিচ্ছু না, আমি যদি সিম্পল একটা সাউন্ড এটা মেডিটেশন করি,
কোথাও না কোথাও তো 7টা চক্র একটু হলেও ভাইব্রেট করছে, অফকোর্স। একটু হলেও তো ভাইব্রেট, বিকজ তুমি নিজে মেডিটেশন করো, তুমি ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। তো ওই যে মেডিটেশন ভাইব্রেশনের পরে যে রেসটা ক্রিয়েট হচ্ছে ওটা আমার ফেসে দেখা যাচ্ছে, বা আমার ইনার বডি, মানে আমাদের তো দু ধরনের বডি তো দু রকমই থাকে, একটা হচ্ছে যেটা পার্থিব, আর একটা হচ্ছে আত্মিক বডি যেটাকে বলা হয়, ওটার মধ্যে তো কিছু হলেও তো রিয়েক্ট করছে। না হলে দেখো যারা বহু বছর ধরে যারা সাধনা তপস্যা যারা করছে তারা তো ঘুম থেকে উঠে কি ময়শ্চারাইজার মাখেন না, আর একটু মানে তারা ওই শাইনিং ক্রিমও দেয় না, কিন্তু তারপর ওদের মুখে যে জৌলুসটা, ঠিক, ওটা তো অনেক দিন, ওটা প্র্যাকটিসের পরেই আসে। তুই যে ট্যারট ডেকটা নিয়ে, আমরা একদম শেষ প্রশ্নটা আর কি, ট্যারট ডেকের মধ্যে তুই যেই কার্ডগুলো নিয়ে ডিল করছিস তার মধ্যে কোন 3টা কার্ড তোর কাছে খুব ফ্যাসিনেশন বা খুব পাওয়ারফুল, রহস্যময়, এটা যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলিস। কঠিন প্রশ্ন। আচ্ছা, আমি যেহেতু দু রকমের ডেক্স নিয়ে কাজ করি, যেটা হাতে আছে এটা হচ্ছে রাইডার ডেক্স। রাইডার ডেকের মধ্যে তুমি যদি বলো 3টে খুব পাওয়ারফুল কার্ড যদি আমাকে বলো, পজিটিভে বলছি, পজিটিভে দ্য সান, দ্য স্টার, এবং আরেকটা কার্ড যেটা আমাকে খুব ভালোভাবে মানে খুব ভালো লাগার বিষয়, এটা হচ্ছে 10 অফ কাপস। অনেকে হয়তো বা অস্বীকার করতে পারেন, কেন, মানে তোর জন্য সেটা কেন? এটা সান, অবভিয়াসলি সান পজিটিভ, স্টার্স, বিকজ স্টার্স কার্ডটা আমার এখানে আমি শাফল করে জানি না বের করতে পারবো কিনা, বাট এই যে 10 অফ কাপসটা আমার কাছে আছে, আর স্টার্সটা আছে কিনা বলতে পারছি না, যাই হোক এই যে আছে, লাকিলি পেয়ে গেছি, দুটোই পেয়ে গেলাম। এখানে উঠে আসা ছিল, আমি জাস্ট পুরো শাফল করে আমি একটু দেখ। তো স্টার্স কার্ডটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, একটু দেখা, একদম আমি জুম করে দেখানো যায় কিনা জানি না, যাই হোক স্টার্স কার্ডটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 7টি তারা রয়েছে, এবং ওটা খুব, আমি কি একটু দেখতে পারি? শিওর, রাইট, এখানে 7টি তারা রয়েছে। হ্যাঁ, তো ওই স্টার্স কার্ডটার মধ্যে যেটা আমি বাবার বলছি, এটা গ্রিক মাইথোলজির উপর বেস করে কার্ডগুলো। আচ্ছা, আমাকে একটুখানি এটা বল। আচ্ছা, তুই তোর কথাটা শেষ করে তারপরে বলছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কি হতে পারে কোশ্চেনটা। তো যেহেতু গ্রিক মাইথোলজির উপরে করা, তো ওই সময় যে মিথিক্যাল স্টোরিজগুলোর উপর এগুলো আর্ট করা হয়, তো স্টার্স কার্ডটাকে বেসিক্যালি ওরা স্টার্সটাকে মানতো, কিন্তু আমাদের ইন্ডিয়ান মাইথোলজি তুমি যদি স্টার মানো তাহলে সপ্তর্ষি সবচেয়ে পজিটিভ এনার্জি, এবং তুমি দেখতে পারবে এখানে 7টা স্টারই আছে, কাউন্ট করলে দেখতে পারবে 7টা স্টারই আছে, অফ কোর্স। তো ওই জন্য স্টার্সটা খুব ভাবে পজিটিভ। আচ্ছা, সান অবভিয়াসলি পজিটিভ, এবং 10 অফ কাপস যতবারই আমি দেখেছি ওটা হ্যাপিনেসের একটা প্রতীকী হিসেবে, বিকজ কাপস মানে ওয়াটার মানে মন, আর আমরা যদি মন থেকে হ্যাপি থাকি তাহলে বোধহয় সব থেকে বেশি হ্যাপি থাকি, বিকজ পৃথিবীতে আমরা পেটের খিদের থেকে মনের খিদের কিছু দৌড়াই বেশি। এইবার আমি বলবো যে আমার প্রশ্নটা কি, এটাকে তুই বুঝতে পেরেছিস? তাহলে তুই আগে বল। কার্ডসের কি আকাটার উপরে কিছু প্রশ্ন হতে পারে? তুই দেখি, তুই তোর প্রশ্নটা বল, যদি নাম মেলে তাহলে আমি বলবো। না, আমার মনে হচ্ছে যে কার্ডসের যে ডিজাইনটা, এটা কেন এই রকমের ডিজাইন, বা ওই যে চরিত্রটা, ওটার ব্যাপারে, হ্যাঁ মানে ওটাই আর কি, যে কেন এখানে দুটো ঘোড়া, তার থেকে একটাতে এখানেই জলটা পড়ছে, ওইদিকে বাইরে জলটা পড়ছে, মানে ওইটা বোঝার চেষ্টা। ব্যালেন্স, আমরা যদি ব্যালেন্স করতে পারি, বিকজ পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ব্যালেন্স করা, এবং ম্যাটেরিয়াল জিনিসটাকে ব্যালেন্স করা খুব ইজি, বাট মাইন্ডটাকে ব্যালেন্স করা খুব টাফ। কারণ আমি এখানে বসে হয়তো পডকাস্টে শুট করছি, আমার মনটা কিন্তু বাইরে কোথাও না কোথাও ঘুরছে, তো এটা ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। তো ওই জন্য ওটার মিনিংটাকে ব্যালেন্স। আচ্ছা, এইটার উপর একটা নাম্বার লেখা রয়েছে, হ্যাঁ, এটার মিনিংটা কি? রোমান ডিজিট লেখা হচ্ছে, এখানে লেখা আছে 10 আর হচ্ছে 7। 10 আর 7 17 মানে 8 মানে শনি। তুমি নিচের দিকে কেন দেখালে শনি? 8 মানে কার্মিক, অবভিয়াসলি কর্ম, কারণ এখানে দেখো উনিও কাজ করছেন, তো তোমার তুমি যদি কাজটাকে যদি তুমি খুব ব্যালেন্স ওয়েতে, অ্যাকচুয়ালি কি বলতো, আমি তোকে প্রশ্ন এটাই করতে চাইছিলাম যে এটা কি সামহাও আমার সাথে রিলেটেড কিনা। হতে পারে, অবভিয়াসলি। কেন কি, মানে এই কার্ডটা জবে থেকে আমার হাতে এসছে আর কি, মানে আমার এটাকে খুব মনে হচ্ছে যেন আমার কিছু স্টোরি এটার মধ্যে লেখা রয়েছে। হ্যাঁ, ট্যারোট কার্ডের প্রত্যেকটা কার্ডই কিছু না কিছু ক্ষেত্রে প্রত্যেকটা স্টোরি বহন, এবং এটা কিন্তু খুব আনএক্সপেক্টেডলি উঠে আসলো, মানে ওটা তো আমি জাস্ট এমনি দেখছিলাম পাই কিনা, আমি জাস্ট খুঁজেও পেয়ে গেছিস। এবং আমাকে সবচেয়ে থেকে বেশি যেটা অ্যাট্রাক্ট করলো সেটা হচ্ছে যে এর মধ্যে আমি দুটো ঘোড়া দেখতে পাচ্ছি। এবার কুম্ভ রাশির সঙ্গে ওই দুটো একটা ব্যাপার আছে, যোগসাজশ রয়েছে। তো আমি ভাবছিলাম ব্যাপার, ট্যারো কার্ডের কিন্তু প্রত্যেকটা কার্ড কিন্তু একটা রাশিকে রিপ্রেজেন্ট করছে, এবং হ্যাঁ, ইটস ট্রু যে এই ঘট বা এই কার্ডটা, এটা বেসিক্যালি দুটো রাশিকে রিপ্রেজেন্ট করছে, একটা হচ্ছে মকর রাশি, একটা কুম্ভ রাশি, মানে শনির যে জাতক যারা রয়েছে তারা। বুঝতে পেরেছেন তো? আমি নিজেই, ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। আমরা লাইভ অন এয়ার আপনাদেরকে প্রমাণ দিয়ে দিলাম, আর কি চাই।
থ্যাংক ইউ সো মাচ সৌরদীপ। মানে আমার ব্যক্তিগত জীবনে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা অফ দ্য ক্যামেরা করবো, এগুলো বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, আপনারা যদি অবশ্যই সেরকম কোনো সাজেশন পেতে চান সৌরদীপের সাথে, ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর তোকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, এতটা সমৃদ্ধ করার জন্য। কারণ কি ট্যারট সম্পর্কে আমার ধারণা সেরকম বিশেষ কিছু ছিল না। আমি ট্যারট বলতে যেটা ভাবতাম সেটা হচ্ছে যে একটা খাঁচার মধ্যে ওই একটা তোতা পাখি থাকতো এবং সেখানে কিছু লেখা থাকতো, ওই তোতা এসে কিছু ওই কার্ডটা টাইম ওয়ে। আমি অ্যাকচুয়ালি জানতাম না, আমি ভাবতাম যে ওইটা হচ্ছে না, ওটাও ট্যারোটের একটা পার্ট, ট্যারটের সঙ্গে ট্যারট মিলে মন তো অনেক কিছু ভাবা যায়, যেতেই পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা যে ছোটবেলায় যে ট্যারোটটা দেখতাম, যে তোতা পাখিরা এসে তুলছে, এটাও কিন্তু এক ধরনের কার্ড, বাট এটা রাইডার না, এটা হচ্ছে টাইম ওয়ে। 3টা ডেক বললাম তো, টাইম ওয়ে বলে একটি ডেক আছে, ওইখানে ডাইরেক্ট লেখা থাকে হিন্দিতে, ইংলিশে বা কিছু না কিছু লেখা থাকে, স্ক্রিপ্টিং লেখা থাকে। তোতা পাখি যেটা তুলে, এবং ও বলা হয় যে অ্যানিমেলসরা নাকি সব থেকে বেশি এনার্জি প্রেডিক্ট করতে পারে। মানে আমার তখন মনে হতো যে একটা পাখি কি করে বুঝতে পারছে, হ্যাঁ, মানে আমি জীবনেও বিশ্বাস করতাম না। মানে আজকে এটা মানে যবে থেকে আমি ভাবছি, আমি বলছি যে এমন কিছু একটা ঘটুক যাতে অ্যাটলিস্ট 1% হলে আমার জিনিসটার প্রতি একটা বিলিভ হয়। বিকজ এই পডকাস্টটার আগে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, অবভিয়াসলি কলকাতার একজন ভদ্রলোকের সঙ্গে আর কি। তো উনি বললেন যে ওনার স্ত্রী এরম মানে কারোর কাছে গেছিলেন প্রেডিকশনের জন্য আর কি, এবং যা যা বলেছে সবকিছু মিলে গেছে। বলছে সিদ্ধার্থ, আমি তার আগ পর্যন্ত বিশ্বাস করতাম না এই বিষয়গুলো সম্পর্কে, যতক্ষণ না পর্যন্ত সেটা নিজের সাথে ঘটেছে আর কি। তা আমি ভাবছি হয়তো হলেও হতে পারে, কারণ কি এই পৃথিবীর সবকিছু আর আমার আয়ত্তে না, সবকিছু জানা না। তো এনিওয়েজ, আমরা পডকাস্টটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে আরও একবার জানিয়ে রাখি, আমাদের 100তম এপিসোড কিন্তু খুব শীঘ্রই কমপ্লিট হতে চলেছে। হয়তো এই এপিসোডটাও আমাদের 100তম পর্ব হতে পারে। তো অবশ্যই আপনারা আপনাদের শুভকামনা রাখবেন, আমরা যেন আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ফিরে আসতে পারি, আপনাদের মাঝে ফিরে আসতে পারি নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে আরও একবার সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। নমস্কার।